কলকাতা থেকে ট্রেনে করে রূপকিনিদি, ওনার হাজবেন্ড এবং ওনাদের একমাত্র মেয়ে ঐশী পুরনো দিল্লি স্টেশনে পৌঁছয় এবং ওনাদের কথা ছিল যে ওনারা পুরনো দিল্লি স্টেশনে একটা রাত থাকবেন, কারণ ওনাদের ট্রেনটা বেশ দুপুরই কিন্তু পুরনো দিল্লি স্টেশনে আসার কথা ছিল এবং ওনাদের পরবর্তী জার্নি ছিল ঠিক তার পরের দিন অনেক ভোরবেলা নিজামুদ্দিন স্টেশন থেকে আবার ট্রেন ধরে গন্তব্যের দিকে। কিন্তু ওনাদের ট্রেনটা পুরনো দিল্লি স্টেশনে আসতে আসতে বেশ রাত হয়ে যায় এবং তারপরে ওনাদের সাথে পরপর যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই সত্যি ঘটনাটাই আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। আপনারা কেউ কোথাও যাবেন না, পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভয় লাগবে এবং খুব ইন্টারেস্টিং বিষয়গুলোও জানতে পারবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কারোর জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বিপদ আপদ থেকে নিজেদেরকে কিন্তু রক্ষা করতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলে নিই। আপনারা অনেকেই জানেন যে আমাদের একটা নতুন চ্যানেল শুরু হয়েছে, দ্য বংশপার। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি সেখানকার আশেপাশের বাড়ি, ঘর, প্রকৃতি, এখানকার বাজার দোকানে কী কী পাওয়া যায় সেগুলোই দেখানো হয়। তো যদি ভালো লাগে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। চ্যানেলটার নাম আমি আবার বলে দিচ্ছি, দ্য বংশপার। এবার চলুন সরাসরি চলে যাই আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা বারুইপুর থেকে রূপকিনিদি লিখে পাঠিয়েছেন। উনি আজ 17 বছর ধরে একটি স্কুলে পড়ান এবং বিভিন্ন জায়গায় ঘোরবার কিন্তু ওনার একটা বেশ নেশা আছে। তো সেই ভ্রমণের টানে উনি, ওনার হাজবেন্ড এবং ওনার একমাত্র মেয়ে তিনজনে কিন্তু বছরে একবার থেকে দুবার ওনারা বিভিন্ন জায়গায় ট্যুরে বেরিয়ে পড়েন। তো এরকমই একটা ট্যুর আজ থেকে বেশ অনেক বছর আগে, সালটা ছিল 2010, তো ওনারা একটা ট্যুর প্ল্যান করেন। সময়টা ছিল অক্টোবর মাসের একদম শেষের দিকে। ওনাদের কথা ছিল যে ওনারা কলকাতা থেকে ট্রেন নিয়ে দিল্লি পৌঁছবেন এবং সেখান থেকে ওনারা একটা ট্রেন ধরবেন, যেই ট্রেনটা কিন্তু ওনারা যে স্টেশনে নামছিলেন, অর্থাৎ ওনারা কলকাতা থেকে পুরনো দিল্লি স্টেশনে নামেন এবং সেখান থেকে আরেকটু 20-25 মিনিট মতো জার্নি করে আর একটা স্টেশন রয়েছে, সেটার নাম হচ্ছে নিজামুদ্দিন। সেটা হয়তো আপনারা অনেকেই জানেন, এই স্টেশনে হয়তো আপনারাও কখনো না কখনো কোনো না কোনো কাজে গেছেন। তো সেই নিজামুদ্দিন স্টেশন থেকে কিন্তু ওনাদের আর একটা ছোটো ট্রেন জার্নি করে, মানে এই 4 ঘন্টা মতো ট্রেনে থেকে ওনাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল। এবং এই যে ট্যুর প্ল্যানটা ছিল সেই ট্যুর প্ল্যানটা কিন্তু ওনারা নিজেরা একাই করছিলেন, মানে ওনারা 3 জন ছিলেন, আর কেউ কিন্তু ওনাদের সাথে ছিল না। ওনারা কলকাতা থেকে যে ট্রেনটা ধরেন সেই ট্রেনটা কিন্তু মোটামুটি দুপুরের আগেই মানে পুরনো দিল্লি স্টেশনে পৌঁছানোর কথা ছিল। কিন্তু ট্রেনের বিষয়ে বুঝতেই পারছেন, আর অক্টোবর মাসের শেষের দিকে মানে অনেক জায়গাতেই কিন্তু অনেক সময় বেশ কুয়াশার প্রভাব দেখা যায়। তো সেরকম কিছু কারণের জন্যই ওনাদের ট্রেনটা কিন্তু দুপুরের মধ্যে পুরনো দিল্লি স্টেশনে এসে পৌঁছয় না। ট্রেনটা অনেকটাই লেট করে এবং এতটাই বেশি লেট করে যে মানে ওনাদের ট্রেনটা যখন পুরনো দিল্লি স্টেশনে এসে পৌঁছয় তখন কিন্তু বেশ রাত হয়ে গেছে। সময়টা ছিল 11:30। তো বুঝতেই পারছেন অনেকটা ট্রেন লেট। এবার এতটা ট্রেন লেট হওয়ার জন্য ওনাদের কিন্তু প্ল্যানিংয়ে একটুখানি ওনারা চেঞ্জ করে। তো প্ল্যানিংটা কীরকম ছিল সেটা একটুখানি আপনাদেরকে বলি। রূপকিনিদির এবং ওনার হাজবেন্ড এনারা দুজনে প্ল্যান করেছিলেন যে যেহেতু পুরনো দিল্লি স্টেশনে ওনারা অনেক আগেই পৌঁছে যাবে, তো ওখানে থেকে ওনারা কাছাকাছি কোনো হোটেলে রাতটুকু কাটাবেন, কারণ ওনাদের পরের দিন ভোরের দিকে কিন্তু নিজামুদ্দিন স্টেশন থেকে পরবর্তী গন্তব্যের ট্রেনটা ছিল। এবার যেহেতু অনেকটা রাত হয়ে গেল,
তো ওনারা তখন ভাবেন যে 11:30 তখনও মানে ট্রেন থামেনি, মানে ট্রেন থেকে নামতে নামতে খাওয়া দাওয়া করতে করতে প্রায় 12টা 12:30 বেজে যাবে। তো ওনারা ভাবেন যে এইটুকু কয়েক ঘন্টার জন্য আর একটা হোটেল ভাড়া নিয়ে কি করব। তো একদম ভোরের দিকেই ট্রেন, আর কয়েকটা ঘন্টা হাতে রয়েছে, তো ওনারা ভাবেন যে একবারে আমরা নিজামুদ্দিন স্টেশনে চলে যাব। এবার পুরনো দিল্লি স্টেশনে যখন ওনাদের ট্রেনটা আলটিমেটলি থামে, তো তখন ওনাদের খুব খিদে পেয়ে যায় সবারই। যেহেতু দুপুরের মধ্যে ট্রেন থেকে নেমে পড়ার কথা, কিন্তু ট্রেনটা এতটা লেট করে, তো ওনাদের কাছে অতটা খাবার ছিল না। মানে টুকটাক ড্রাই খাবার দাবার, একটু বিস্কুট, একটু স্ন্যাক্স জাতীয় জিনিস, একটু বাদাম, ড্রাই ফ্রুটস, এগুলো ছিল। তো সেগুলো খেয়ে ওনারা কোনো রকম ওই রাত অবধি থাকে, এবং যখন পুরনো দিল্লি স্টেশনে ট্রেনটা থেমে যায়, তো তখন ওখানেরই মানে রেলওয়ে যে নিজস্ব যে কিছু খাওয়ার জায়গা থাকে, তো সেরকমই একটা জায়গা থেকে ওনারা কিছু খাবার কেনে। রূপকিনিদি খায়, সেটা ওনার হাজবেন্ডও খায়, ওনার মেয়েকেও দেয়া হয়। তিনজনে মিলে খেয়ে নেয়। এবার খাওয়ার পরে মানে এই খাওয়া পর্ব মেটাতে মেটাতে ওনাদের প্রায় 12টা ক্রস করে যায়। এবার ওনাদের যে ট্রেনটা ছিল সেটা প্রায় ওই 5টা থেকে 5:30টার মধ্যে ট্রেনটা ছিল নিজামুদ্দিন স্টেশন থেকে। এবারে আপনারা হয়তো জানেন যে এই পুরনো দিল্লি স্টেশন থেকে নিজামুদ্দিন স্টেশন আসতে কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগে। এবার ওনারা ভাবলেন যে রাত অনেক হয়েছে, এবার 5টা 5:30টার মধ্যে ওনাদেরকে মানে 5টার মধ্যেই আর কি ওনাদেরকে নিজামুদ্দিন স্টেশনে পৌঁছতে হবে। তো ভাবলেন যে আর তো হাতে বেশি সময় নেই, তাহলে এই পুরনো দিল্লি স্টেশনে থেকে তো আর আমাদের লাভ নেই, আমরা একবার নিজামুদ্দিন স্টেশনে যাই, ওখানকার ওয়েটিং রুমে আমরা ওয়েট করব। আর ট্রেনটা মানে নিজামুদ্দিন থেকে ওনারা যে ট্রেনটা ধরবে সেই ট্রেনটা কিন্তু খুব বেশিক্ষণের জার্নি নয়, ওই 3 থেকে 4 ঘন্টা, তার বেশি নয়। তো রূপকিনিদিও ভাবলেন যে হ্যাঁ সেটাই করা ভালো, একবারে যে স্টেশনে আমরা যেখান থেকে আমরা ট্রেনটা ধরবো আমরা সেখানে গিয়ে ওয়েট করি। তো এরকম করে চিন্তা ভাবনা করে ওনারা ওনাদের যা লাগেজপত্র ছিল, তো সেগুলো নিয়ে ওনারা ওই পুরনো দিল্লি স্টেশন থেকে বেরোতে শুরু করে। এবারে ওনারা যখন ওখানে মানে দুজনে মিলে আর কি কথাবার্তা বলছে, হাজব্যান্ড ওয়াইফ, যে চিন্তা করছে, কথাবার্তা আলোচনা করছে যে কিভাবে কি করবে, তো তখন দেখে দেখতে পাচ্ছে যে দুটো লোক কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। মানে ওরা ওই লোক দুটোকে আর কি অনেকক্ষণ আগে থেকেই খেয়াল করেছে, কিন্তু ভেবেছে যে তারাও হয়তো প্যাসেঞ্জার, তারাও হয়তো কোনো ট্রেনের জন্য ওয়েট করছে, কারণ মোটামুটি স্টেশনে লোকজন ছিল। কারণ বেশ কিছু ট্রেন লেট করেছে, কিছু ট্রেন আবার সবসময় পুরনো দিল্লি স্টেশন বুঝতেই পারছেন যথেষ্ট ব্যস্ত একটা রেল স্টেশন, তো সেখানে লোকজন তো থাকেই। তো ওনারা না প্রথমে খেয়াল করেনি। এবারে ওনারা খাওয়া দাওয়া করে যখন ওইখান থেকে বেরিয়ে যাচ্ছে, তো সেই সময় মানে ওই যে দুটো লোককে আর কি আগেও রূপকিনিদি লক্ষ্য করেছিল, তো দেখছে সেই লোক দুটো সামনে এসছে। তো সামনে এসে জিজ্ঞেস করছে যে আপনারা কোথায় যাবেন, আমাদের গাড়ির বিজনেস আছে, আপনারা বলুন, আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। তো রূপকিনিদির হাজবেন্ড প্রথমে পাত্তা দেয়নি, যে এত বড় একটা রেল স্টেশন, সেখানে সবসময়ই প্রচুর ট্যাক্সি গাড়ি থাকে, ফলে ওরকম করে উটকো একটা লোক এসে বললো যে তাদের গাড়ি আছে আর সেই গাড়ি করে তারা চলে যাবে, এরকম তো নাও করতে পারে, তো উনি অতটা প্রথমে পাত্তা দেয়নি। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে রূপকিনিদির হাজবেন্ড যখন মানে ওনারা তিনজনই একসাথেই বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়ে যখন ট্যাক্সির খোঁজ করছে, তো তখন দেখছে ওখানে প্রচুর ট্যাক্সি দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু এক দুজনকে যখন জিজ্ঞেস করলো, মানে ট্যাক্সিরও পরপর পরপর লাইন রয়েছে, তো প্রথম যে লোকটার কাছে উনি অ্যাপ্রোচ করলেন ওনার হাজবেন্ড, যে আমি নিজামুদ্দিন স্টেশন যাব, আমরা তিনজন আছি, আমাদের কাছে এই সামান্য একটু কিছু লাগেজ রয়েছে, আপনি কত টাকা নেবেন। তো প্রথম যে লোকটার কাছে বলে সে সেই লোকটাই বলে আমি যাব না, বলে যে না আমি গাড়িটা রেখেছি ঠিকই, কিন্তু এখন 1-1.5 ঘন্টা আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি এখন যাব না। ভালো কথা। তো পরের ওই ওই গাড়িটার পরের যে গাড়িটার লাইন ছিল, তো সেই গাড়ির লোকটা এসছে। তো সেই লোকটা বলছে যে আমি যাব, আপনি নিজামুদ্দিন স্টেশন যাবেন, তো আমি যাব। তো তখন বলছে যে ঠিক আছে, তাহলে আপনি কত টাকা নেবেন। তো তখন লোকটা একটা মানে 3 গুণ বেশি টাকা বলতে যেটা বোঝায়, মানে পুরনো দিল্লি থেকে নিজামুদ্দিন যেতে যতটা টাকা লাগা উচিত তার থেকে একটু বেশি বললেও একরকম, বাট লোকটা প্রায় 3 গুণ টাকা দাবি করে। তো ওনার হাজবেন্ড, রূপকিনিদির হাজবেন্ড আর রূপকিনিদি দুজনেই বলছে যে কি বলছেন, এখান থেকে এইটুকু 20-25 মিনিট 30 মিনিটের বেশি লাগার কথা নয়, আপনি এত টাকা কেন চার্জ করছেন। তো তখন লোকটা পরিষ্কার মানে হিন্দিতেই আর কি বলে যে এত রাত হয়ে গেছে, আমরা সার্ভিস দিচ্ছি, এটাই অনেক বড় ব্যাপার, আপনাকে যেতে হলে আপনাকে কিন্তু এই টাকাই দিতে হবে। তো রূপকিনিদির হাজবেন্ড ভাবলেন যে না, এখানে কথা বলে লাভ নেই, আর একটু ওয়েট করি, আমাদের কাছে তো সময় আছে, আর একটু পরে না হয় এখান থেকে বেরোবো।
ইন দ্য মিন টাইম মানে দেখবেন যেখানে পরপর অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকে বা ট্যাক্সি থাকে, সেখানে সব গাড়ির যারা মালিক থাকে, যারা ওনার থাকে, তো তারা সবাই মোটামুটি একই জায়গায় বসে কথা বলে বা থাকে। তো কথাটা ছড়িয়ে গেছে যে এই ফ্যামিলিটা নিজামুদ্দিন যাবে, গাড়ি খুঁজছে। তো ইন দ্য মিন টাইম একটা ছেলে এসছে, এটা অল্প বয়সী একটা বেশ ভদ্র সভ্য দেখতে একটা ছেলে এসছে। তো ছেলেটা এসে বলছে যে আপনারা নিজামুদ্দিন যাবেন তো, আমার ওই যে গাড়ি আছে, আপনারা আসুন, আমার গাড়িটা একটু দূরে পার্ক করা, মানে ও আর কি ড্রাইভার ওখানেই ছিল, বাট ও গাড়িটা একটু অন্য জায়গায় পার্ক করেছিল। তো বলছে আপনাদের কাছে কটা লাগেজ আছে বলুন, আমার গাড়িটা কিন্তু খুব বেশি বড় নয়। তো তিনজনের খুব বেশি লাগেজও ছিল না, তো বললো যে ঠিক আছে আমার গাড়িতে ধরে যাবে, আপনারা আসুন। আর তখন ওই ছেলেটা নিজে থেকেই বলে যে মানে এই পুরনো দিল্লি থেকে নিজামুদ্দিন স্টেশনের ভাড়া হচ্ছে এই, কিন্তু যেহেতু এত রাতের বেলা আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আপনি 100 টাকা বেশি দেবেন। তো এই কথাটা শুনে, এবং ছেলেটা খুব ভদ্র সভ্য ভালোভাবে কথা বলে, তো এটা শুনে না রূপকিনীদি এবং ওনার হাজবেন্ড দুজনেরই বেশ একটু মানে আস্থা হয় যে ঠিক আছে ছেলেটা খুব ভদ্র ভালোভাবে বলেছে এবং সত্যি কথা বলে ও 100 টাকাই বেশি নিচ্ছে, এরা তো সব 2-3 ডবল টাকা বলছে, তো ঠিক আছে এর গাড়িতেই যাওয়া যাক। তো কি হলো, ছেলেটাকে বললো যে রূপকিনীদির হাজবেন্ড বললো যে ঠিক আছে তুমি তাহলে লাগেজগুলো নাও, আমরা আসছি। তো ছেলেটা লাগেজগুলো নিয়েও নেয়। এবার নেয়ার পরে ওর হঠাৎ করেই ফোনটা বেজে ওঠে পকেট থেকে। তো ছেলেটা তখন বললো যে ঠিক আছে এক এক সেকেন্ড দাঁড়ান, আমি একটু কথা বলে আসছি, একটা ফোন এসছে। তো ফোনটা তোলে। এবার ফোনটা তোলাটা কিন্তু ওদের সামনেই ফোনটা তোলে, রূপকিনীদি এবং ওনার হাজব্যান্ডের সামনেই ফোনটা তোলে। এবার তোলার পরে সে সাইডে গিয়ে কথা বলতে চলে গেল, এবং প্রায় 5-7 মিনিট পরে সে ফোনে কথা বলে চলে আসে। এবং এসে ছেলেটা হঠাৎ করেই মানে কোনো রকমে দুটো কথা বলে ছেলেটা পালাতে পারলে বাঁচে, এরকম একটা ওর অ্যাটিটিউড। ছেলেটা আসে এবং এসে বলে যে আমাকে এক্ষুনি বেরোতে হবে, আপনি এখানটা দাঁড়ান, আপনার গাড়ি পেয়ে যাবেন, এক্ষুনি আমি একটা গাড়িকে বলে দিয়েছি, সেই গাড়িটা আসছে আপনাদেরকে নিয়ে যাবে। এটা বলে মানে এরা রূপকিনীদি বা ওনার হাজবেন্ড যে কিছু বলবে তার প্রত্যুত্তরে, যে কেন তুমি যাচ্ছ না, বা আমাদেরকে তুমি বললে ছেড়ে দেবে, কেন তুমি হঠাৎ করে এভাবে চলে যাচ্ছ, মানে সেই সুযোগটাও কিন্তু দেয় না। এবং ছেলেটা ওখান থেকে একদম মুহূর্তের মধ্যে পারলে মানে একদম এক প্রকার দৌড়ে পালিয়ে যায়। তো খুব অদ্ভুত লাগে বিষয়টা, এ কি ব্যাপার, নয় টাকা 3 ডবল চাইছে, নয় কেউ যেতে চাইছে না, আবার বললো যে আমি একজনকে বলে দিয়েছি সে আসছে নিতে, মানে ব্যাপারটা ওনাদের মধ্যে না ঠিক হজম হলো না, যে কী অদ্ভুত বিষয়। এবার ওখানে অত রাতের বেলা, আর যেটা একটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে রূপকিনীদি এবং ওনার হাজবেন্ড দুজনেরই কিন্তু ফোনটা না মানে ঠিকমতো ইন্টারনেটটা কাজ করছিল না, মানে অন্য কোনোভাবে যে ট্রাই করবে বা দেখবে সেটা ঠিকমতো করতে পারছিল না। তো রূপকিনীদির হাজবেন্ড একটু টেনশনে পড়ে গেল যে আমাকে তো পৌঁছতে হবে 5টার মধ্যে, আমাকে স্টেশনের মধ্যে ঢুকে যেতে হবে নিজামুদ্দিন, হয়তো আমি ট্রেনটাই পাবো না। আর ওই ট্রেনটা যে নিজামুদ্দিন থেকেই ছাড়ছে তা না, সেটা আবার অন্য একটা স্টেশন থেকে ছেড়ে আসবে, ওরা নিজামুদ্দিন থেকে উঠবে, ফলে ট্রেনটা ওখানে খুব বেশিক্ষণ যে দাঁড়াবে তাও নয়। আর এই সমস্ত কিছু করতে করতেই কথাবার্তা বলতে বলতে প্রায় 1টা বেজে গেছে। এবার মানে রূপকিনীদিরও একটু টেনশন হচ্ছে যে কী ব্যাপার, এখানেই 1টা বেজে গেল, কী করে আমরা পৌঁছবো। তো তখন রূপকিনীদি ওনার হাজব্যান্ডকে বলছে দাঁড়া, ও তো বললো একজনকে পাঠাচ্ছে, তো ঠিক আছে বলেছে যখন নিশ্চয়ই আসবে, আমরা এখানটা দাঁড়াই, আমাদের হাতে এখনো অনেক সময় আছে, বেশিক্ষণ যেতে লাগবে না, আধা ঘন্টা লাগবে ম্যাক্সিমাম, তো তো টেনশন করার কিছু নেই। তো এই দুজনে মিলে কথাবার্তা বলছে, বলতে বলতে দেখছে ওই লোক দুটো, যে লোক দুটো প্রথম ওদের দুজনকে ওই পুরনো দিল্লি স্টেশনের ভিতরে যে ছিল সে ওদেরকে বলেছিল যে আমাদের গাড়ি আছে আপনি যদি যেতে চান বলুন, তো দেখছে সেই লোক দুটোই সামনে আবার এসছে। সামনে এসে বলছে যে চলুন আপনাদের লাগেজ কি কটাই আছে, তো বলে না লাগেজে হাত দিতে গেছে, মানে লাগেজটা তুলে নিয়ে গাড়িতে যাবে। তো তখন না রূপকিনীদির হাজবেন্ড বলছে যে আপনারাই দুজন তো আমাদেরকে অনেকক্ষণ আগে প্ল্যাটফর্মের ভিতরে আপনারা আমাদের গাড়ির কথা বলেছিলেন, আমরা যে গাড়িওয়ালার যে ছেলেটা আমাদের সাথে যাবে বলেছিল সে কি আপনাদেরকেই ফোন করে দিয়েছে। তো তখন ওই লোক দুটো বলছে হ্যাঁ, ও তো আমাদেরই ছেলে, ও তো আমাদেরই লোক, আমাদেরই ছেলে, আমাদের সাথেই কাজ করে, তো ওর একটু বাড়িতে সমস্যা হয়েছে তাই জন্য ও বললো যে আমরা যাতে আপনাকে পৌঁছে দিই। তো তখন না মানে রূপকিনীদির না খুব ব্যাপারটা একটুখানি অদ্ভুত টাইপের লাগে, যে প্রথমে ওদেরকে বলল, আর এখানে বাইরে বেরিয়ে এসে হঠাৎ করে ছেলেটা কি বলল কি হলো কিছু বুঝলাম না, ছেলেটা বললো আমি একজনকে ফোন করে দিয়েছি সে আসছে, এলো তো এলো, ওই লোক দুটোই আবার এলো, এটা আবার কীরকম ব্যাপার। তো একটুখানি মনের মধ্যে খটকা লাগে।
তো উনি বলছেন যে যে না না আমরা ছেড়ে দিন, তখন রূপকিনিদি আর কি বলে যে আপনি ছেড়ে দিন, আমরা অন্য কোনো গাড়িতে চলে যাব। তো তখন ওরা ভাবছে যে ভিতর থেকে মানে কোনো পুলিশ টুলিশ কেউ তাহলে রেলের কারোর থেকে জিজ্ঞেস করে নেবে যে এখান থেকে কী করে ওরা নিজামুদ্দিন যেতে পারে। তো ওই লোক দুটো মানে অদ্ভুত নাছোড়বান্দা হয় এবং বলে যে দেখুন আপনি তো টাকার জন্যই বলছেন, এখান থেকে পুরনো দিল্লি স্টেশন থেকে নিজামুদ্দিনের ভাড়া এই হয়, আপনার যদি ইচ্ছে হয় আপনি 50 টাকা বেশি দেবেন, না ইচ্ছে হয় আপনি যা ভাড়া তাই দেবেন, কিন্তু আপনি চলুন। এই বিষয়টা না মানে রূপকিনীদির হাজব্যান্ড একটু অড লাগে যে এরা তখন থেকে আমাদের পিছে কি করে পড়ে আছে, এবং রূপকিনীদিও অনেকক্ষণ থেকেই প্ল্যাটফর্মের ভিতর থেকে লক্ষ্য করছো যে এই লোক দুটো ওদের উপরে মানে বারবার এই লোক দুটোকে দেখা যাচ্ছিল। তো ভাবছে যে কী ব্যাপার এদের, এরা কি সত্যিই ভালো লোক, সত্যি কি ওরা ভাড়া পাচ্ছে না বলে? অনেক সময় এরকম হয় যে মানে অনেক এরকম গাড়ি ব্যবসায়ী থাকে যারা অনেক ট্যুরিস্ট স্পটে থাকে, যারা অনেকক্ষণ ধরে কোনো ভাড়া পায় না, যারা কোনো ট্যুরিস্ট পায় না, তো তাদেরও তো পেট চালাতে হবে, তাদেরও একটা রোজগার করতে হবে। তো অনেক সময় তারাও এরকম একটু ন্যাগিং করে, বারবার বলতে থাকে যে ম্যাডাম চলুন, স্যার চলুন। এটা আমরা অনেক জায়গাতেই দেখেই থাকি। তো রূপকীর্তির হাজবেন্ড না ওনাকে মানে ওনার বউকে বলছে যে দেখো হতে পারে ওর হয়তো আজকে ভালো বিক্রি বাট্টা হয়নি, ভালো প্যাসেঞ্জার পায়নি, হতে পারে হয়তো সেই জন্য আমাদেরকে বারবার বারবার বলছে, আমরা তো প্ল্যাটফর্মেই নামবো, নেমে যাব। তো বললো যে চলো তাহলে চলে যাই, কারণ এরপরে দেরি হয়ে গেলে মানে বুঝতেই পারছো। আর মাঝে মধ্যে কি হচ্ছে, প্রচুর প্রচুর লোক বেরোচ্ছে, ঢুকছে, বেরোচ্ছে, গাড়ি আছে, গাড়ি নেই তা নয়, কিন্তু ঠিক অর্গানাইজড ওয়েতে আর কি পাচ্ছে না। আর তার মধ্যে ওদের একটা চিন্তা যে 5টার মধ্যে ঢুকতে হবে, তার মধ্যে ওনার মেয়েও আর দাঁড়াতে পারছে না, মানে ছোট তখন, ওনার মেয়ের বেশি বয়স না, এই 10-11 বছর বয়স, তো মেয়েরও ঘুম পাচ্ছে, তো একটুখানি মানে একটা ট্যাক্সিতে উঠলে একটু ঘুমোতে পারবে, তারপর রেস্টরুমে ওখানে যেখানে আর কি বসার জায়গা ঠায়গা রয়েছে রেস্টরুম ইউজ করতে পারবে। তো সব কিছু চিন্তা ভাবনা করে ওই পরিস্থিতিতে ওনারা কিন্তু গাড়িতে উঠে যায়। ভালো কথা, গাড়িতে উঠেছে। এবার ওঠার পরে ওনারা দেখছে যে ওনার সাথে ওই ভদ্রলোকের সাথে আরেকটা যে লোক ছিল সেই লোকটাও উঠলো গাড়িতে, সে সামনে বসলো, আর রূপকিনীদি, ওনার হাজবেন্ড এবং ওনার মেয়ে তিনজনে পিছনে বসলো গাড়ি। এবার দেখুন এখন কি হয়, এখন আমরা যদি এরকম কোনো আননোন প্লেসে যাই, তা আমরা কি করি সঙ্গে সঙ্গে মানে অ্যাপেল ম্যাপ হোক বা গুগল ম্যাপ হোক, এগুলো আমরা সবসময় অন রেখে দিই, আমরা দেখতে পাই যে আমরা কোন রুট দিয়ে গাড়ি যাচ্ছে, আশেপাশে কি রয়েছে, ঠিকঠাক ডেস্টিনেশন আমরা পৌঁছচ্ছি কিনা। এখন টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্সড হয়ে গেছে, অনেক বেশি আমরা টেকনোলজিকে অ্যাভেলেবেল করে ফেলেছি সবার ডিভাইসে, তো ফলে এতটা অসুবিধে হয় না। কিন্তু আমি যে সেই সময়ের কথাটা বলছি সেটা হচ্ছে 2010, তখনও কিন্তু ম্যাপ ছিল, বাট এতটা অ্যাডভান্স ছিল না বা এত বেশি অ্যাকিউরেট দেখাতো না। এবার ওরা ওই জায়গাটায় প্রথম যাচ্ছে, এবার ওনার মানে রূপকীর্তি তো অতটা কিছু বুঝতে পারছে না, যে ঠিক আছে উনি ভাবছেন যে আমরা যাচ্ছি, কিন্তু রূপকীর্তির হাজবেন্ডের মানে ওনার মেয়ে না উঠেই ঘুমিয়ে পড়ে গাড়ির মধ্যে, খুব টায়ার্ড ছিল, তো ওরকমভাবে ঘুমিয়ে পড়েছে রূপকীর্তির হাতের ভর দিয়ে। আর এদিকে রূপকীর্তির হাজবেন্ডের মনে হচ্ছে যে গাড়িটা একটা কীরকম জায়গা দিয়ে যাচ্ছে, মানে উনি মোটামুটি আর কি একটা কোন রুট দিয়ে যাবে গাড়িটা, কোন রাস্তা দিয়ে যাবে সেটা উনি জেনেছিলেন, কিন্তু কেন জানি না ওনার মনে হয় যে যতই রাতের বেলা হোক এত ফাঁকা ফাঁকা রাস্তা কেন, এত ফাঁকা রাস্তা হওয়ার তো কথা নয়, আর ওটা একটা মেন রোডের উপর দিয়ে গাড়ি যাওয়ার কথা, কিন্তু দেখছে যে একটা ভিতরের অলিগলি রাস্তা দিয়ে খুব গাড়ি যাচ্ছে। তো উনি না তখন কি করেছে, ওনার হাজবেন্ড মানে রূপকিনীর দিকে একটুখানি মানে জাস্ট একটুখানি ঠেলা দিয়েছে এবং মানে খুব আস্তে করে ফিসফিস করে বলছে যে আচ্ছা তোমার মনে হচ্ছে যে আমরা নিজামুদ্দিন স্টেশনেই যাচ্ছি, কীরকম রাস্তাগুলো কি ছোট ছোট ফাঁকা ফাঁকা লাগছে না, এরকম ভিতরের রাস্তা দিয়ে গাড়িটা কেন যাচ্ছে? তো তখন আর রূপকিনীদিরও একটুখানি মানে হুঁশ এলো যে সত্যিই তো মানে একে তো খুবই পরিশ্রান্ত, খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে, তারপরে সত্যিই মনে হচ্ছে যে গাড়িটা কীরকমভাবে যেন অলিগলির ভিতর দিয়ে যাচ্ছে। তো তখন রূপকিনীদির হাজবেন্ড বলছে যে আচ্ছা আপনি ঠিক রাস্তা দিয়ে যাচ্ছেন তো, আমরা কিন্তু নিজামুদ্দিন স্টেশনে যাব, আপনি তো অনেক ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছেন মনে হচ্ছে, আপনি মেন রোড কেন ধরছেন না? তো তখন না মানে ওই যে যে লোকটা কি ড্রাইভ করছিল সে কিছু বলেনি, তার পাশের লোকটা বলছে যে না মেন রোডেও অনেক সময় রাতেও খুব ট্রাফিক থাকে, তো আপনাদের তো মানে তাড়াতাড়ি পৌঁছতে হবে, তো সেই জন্য আমরা শর্টকাট নিচ্ছি। এবার সমস্ত ওনারা ঘোরার আগে ওনারা সমস্ত ইনফরমেশন কিন্তু একটা ছোটো ডায়েরিতে মেনটেন করে রাখতো যে কোথা থেকে কোথায় যাবে, কতক্ষণ লাগবে। তো সেই ডেটাটা অনুযায়ী রূপকীর্তির হাজবেন্ড দেখছে যে ওনাদের কিন্তু এখানে মানে পুরনো দিল্লি স্টেশন থেকে নিজামুদ্দিন স্টেশন যেতে
এত বেশি সময় কিন্তু লাগার কথা নয়, সে তুমি যে রাস্তা দিয়ে যাও না কেন। কিন্তু ভাবছে যে কি বলছে, তাহলে এই জন্য ভুল কথা বলছে, ভুল ইনফরমেশন দিচ্ছে। তো তখন না আমাদের রূপকিনীদির হাজবেন্ড বুঝে যায় যে কিছু একটা গন্ডগোল আছে। এবার গন্ডগোল আছে বুঝে গিয়ে উনি তখন ভাবলেন যে আমি কী করবো, মানে রাস্তাঘাটে কেউ নেই, পুরোরকম ফাঁকা ফাঁকা রাস্তা, আর ওরকমভাবে মানে তিনজনে মিলে যাচ্ছে। একা একজন পুরুষ মানুষ হলে বা শুধু যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলেও অনেক রকম চিৎকার চেঁচামেচি একটু ঝামেলা ঠামেলা করা যায়, কিন্তু সাথে বাচ্চাটা রয়েছে। এবার উনি না বুঝে গেছে যে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। তো তখন রুক্মিণীর হাজবেন্ড মানে বলছে যে দেখুন আমার মনে হচ্ছে আমরা একটু বেশি ঘুরছি, আমরা কিন্তু বেশ অনেকক্ষণ হয়েছে গাড়িতে উঠেছি, আর আপনি গাড়িটা খুব জোরে চালাচ্ছেন, এত জোরে চালানোরও কোনো দরকার নেই। এবার কি হয়েছে, ইন দ্য মিন টাইম রূপকিনীদি মানে বুঝতে পারছে, মানে ওই যে যে রাস্তা দিয়ে যে যাচ্ছে, রাস্তার দুপাশে যে দোকান রয়েছে, দোকানে তো ঠিকানা লেখা থাকে, তো সেই ঠিকানাটা দেখছে যে অনেক দূরের একটা জায়গা দেখাচ্ছে, মানে ওটা কিন্তু নিজামুদ্দিন ছাড়িয়ে চলে গেছে, মানে একদম অন্য দিকে চলে গেছে। তো উনি তখন ওই রোডের নামটা, আমি ওটা মেনশন করছি না, তো রোডের নামটা নিয়ে রূপকিনীদি বলছে যে এটা তো নিজামুদ্দিন থেকে অন্য দিকে সম্পূর্ণ, আপনি এদিকে কেন এসছেন, আমি এই মাত্র আমি সমস্ত দোকানগুলোর গায়ে দেখলাম মানে তার ঠিকানায় লেখা পিনকোড এই। তখন না ওরা বুঝতে পেরে গেছে যে রূপকিনীদি এবং ওনার হাজবেন্ড যে ওদের ব্যাপারটা ধরে ফেলেছে সেটা বুঝতে পেরে গেছে। এবার তখন ওরা কি করেছে, মানে ওরাও না একটা চাল চালে। তো ওই লোক দুটো বলছে যে না না আমরা একটুখানি ঘুরে ঢুকছি, কারণ আজকে নিজামুদ্দিনের দিকে একটা বললো কোনো সভা টভা হয়েছিল, তো বলছে এই মাত্র সেই সভা ভেঙেছে, এখন প্রচণ্ড ভিড়, আমি যদি এখন ওই মানে মেন রোড দিয়ে যদি আমি গাড়ি ঢোকাই তাহলে কিন্তু আপনাদের পৌঁছতে পৌঁছতে 6টা হয়ে যাবে, আপনারা কিন্তু ট্রেন পাবেন না। মানে ওরা কিছুতেই মানে ব্যাপারটাকে যাই ঘটে যাক ওরা ব্যাপারটাকে খুব স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে, যে কিছুই হয়নি, কিছুই ব্যাপার না, সব কিছু নর্মাল আছে, এটা ওরা দেখানোর প্রাণপণ চেষ্টা করে। তো এইবারে কিন্তু রূপকিনীরই মানে বুকের ভিতরে ধড়াস করে ওঠে। উনি তখন দেখছেন যে ওনারা গাড়িতে চেপেছে প্রায় 40 মিনিট হতে চলল, যে সময়টা এনাফ পুরনো দিল্লি থেকে নিজামুদ্দিন স্টেশন যাওয়ার জন্য, এবং বারবার গাড়িটাকে কোনো না কোনো গলির মধ্য দিয়ে ঢোকাচ্ছে, এবং বারবার ওদের ফোনে একটা ফোন আসছে, এবং ওরা না মানে ফোনটা বেশিরভাগ সময় তুলছে না, যদি বা তুলছে খুব সাংকেতিক ভাষায় কথা বলছে। মানে একটা মানুষ ফোন করলে সেটা বাংলায় বলুক, হিন্দিতে বলুক, ইংলিশে বলুক, কিছু কথা বলছে, সেটা তো বোঝা তো যাবে যে একটা কথা বলছে। কিন্তু অদ্ভুতভাবে ওরা বিভিন্ন সংখ্যা বলছে, 6 কখনো বলছে, কখনো ইংলিশে মানে ব্রেড বলছে, কখনো মিল্ক বলছে, এরকম টাইপের বিভিন্ন ধরনের ওয়ার্ড বলছে, এবং যে ওয়ার্ডগুলো শুনে মনে হচ্ছে যে ওরা ওদের কোনো সাংকেতিক ভাষায় বা এরকম কোনো ওয়ার্ড ইউজ করে ওরা নিজেদের মধ্যে কিছু একটা কনভারসেশন করছে, যেটা বাইরের লোক যদি সামনে থেকে শুনতেও পায় সে কিন্তু বুঝতে পারবে না, মানে সে ইন্টারপ্রিট করতে পারবে না যে এই কথাগুলোর, এই ওয়ার্ডগুলোর মানে ওরা নিজেদের ভাষায় কি বলছে। ভাবুন একবার পরিস্থিতিটা, মানে একজন হাজব্যান্ড ওয়াইফ তাদের সন্তানকে নিয়ে, তাদের বাচ্চা মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, এবং ট্রেন লেট হওয়ার জন্য ওনারা রাতের বেলা এক স্টেশন থেকে অন্য স্টেশনের জন্য গাড়ি ধরেছে, এবং তার মাঝখানে এইরকম বীভৎস ঘটনা ঘটছে। এবার তো মানে যেটা মানে রূপকিনীদি লিখেছেন যে উনি ছোটবেলা থেকেই মনে প্রাণে কিন্তু মা দুর্গাকে ভীষণ মানে। তো উনি যখন বুঝতে পারছে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে, এইরকমের অলি গলির ভিতর দিয়ে ঢুকছে, এবং ইচ্ছে করে যে দোকানের যে জায়গাগুলো, মানে যেখানে হয়তো দোকান পাশারও, সেই জায়গাগুলো গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিচ্ছে যাতে ওরা ঠিকানাটা পড়তে না পারে। এবার গাড়ির ভিতরে চিৎকার চেঁচামেচি করেও লাভ নেই, কারণ ওইভাবে তো ওই অবস্থায় চিৎকার চেঁচামেচি করলে সিচুয়েশন আরও খারাপ হয়ে যেতে পারে, ওরা মানে আক্রমণও করতে পারে, বা কাউকে ফোন করে যদি ডাকে কোনো একটা জায়গায়, ওদেরকে যদি জোর করে গাড়ি থেকে বার করে দেয় বা কিছু একটা যদি করে, তাহলেও কিছু করার নেই, কারণ আশপাশটা ভীষণই ফাঁকা, অন্ধকার অন্ধকার জায়গা দিয়ে যাচ্ছে। তো এবারে কি হয়েছে, রূপকিনীদি না মা দুর্গাকে মনে প্রাণে স্মরণ করছে যে মা দুর্গা তুমি আমাদেরকে বাঁচাও, এখান থেকে আমরা এবার কী করে বেরোবো, মানে বুঝতে পারছে যে কিছু একটা বিপদ আসতে চলেছে, কিছু একটা ঘটনা ঘটতে চলেছে, কিন্তু সরাসরি ওরাও বলছে না যে না আমরা আপনাদেরকে নিজামুদ্দিন স্টেশন নিয়ে যাচ্ছি না, অন্য কোথাও নিয়ে যাচ্ছি, এবং মানে কী যে হচ্ছে কিছু বুঝতে পারছে না, কিন্তু কিছুতে একটা গন্ডগোল হচ্ছে, কিছু একটা যে লুকোচুরি হচ্ছে সেটা কিন্তু বেশ বুঝতে পারছে।
এবার কি করবে কিছু ঠিক নেই, কিছু বুঝতে পারছে না। তো এমন অবস্থায় রূপকিনীদির হাজবেন্ড না একটু গম্ভীর গলা করে ওনাদেরকে বলছে যে আচ্ছা আপনারা কতক্ষণ ধরে গাড়িতে আমরা বসে রয়েছি, আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? আমরা কিন্তু বুঝতে পারছি আপনারা কিছু হয়তো গন্ডগোল করছেন, হয়তো নয় আপনি রাস্তা ভুল করেছেন, নয় আপনি জেনে শুনেই কিন্তু আমাদেরকে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছেন, আপনি কিন্তু এই মুহূর্তে গাড়ি থামিয়ে দিন। মানে উনি খুব রেগে গিয়ে বলছে, উনি আর সহ্য করতে পারছে না, মানে কি করবে কিছু বুঝতে পারছে না, বাচ্চা মেয়ে রয়েছে, স্ত্রী রয়েছে। আর অবশ্যই ওনারা কলকাতার বারুইপুরের লোকজন, ফলে দিল্লির অলি গলি চেনা, কোথা থেকে কোন রাস্তায় নিয়ে যাচ্ছে সেটাও ওনাদের পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু যেহেতু ওনারা প্রচুর একা একা ট্যুর করতেন, ওনারা কিন্তু খুব সাহসী ছিলেন। মানে রূপকিনীদি এবং ওনার হাজবেন্ড দুজনেই কিন্তু ভীষণ সাহসী ছিলেন। মানে ওই রকম একটা সিচুয়েশনে ওনারা কিন্তু প্রথমেই ভেঙে পড়েননি। তো যে ছেলেটা ড্রাইভ করছিল সেই ছেলেটা না এই কথাটা শুনে মনে হলো যেন একটু হলেও ঘাবড়ে গেল, ভাবলো যে কি হলো ব্যাপারটা। তো তখন ওই ছেলেটা বলছে যে না না, আমি আপনাদেরকে ঠিক রাস্তাতেই পৌঁছে দিচ্ছি। আসলে আমি তো নতুন নতুন গাড়ি চালাচ্ছি, আমি দু একটা রাস্তা একটু ভুল করেছি, সেই জন্য একটুখানি বেশি গাড়িটা চালানো হয়ে গেল। আপনি ভাববেন না, আপনি আপনি যে টাকা আপনার সাথে কথা হয়েছে আপনি সেই টাকাই দেবেন, কোনো অসুবিধে নেই। এই বলে ড্রাইভার ছেলেটা, ওর পাশে যে ছেলেটা বসেছিল, তাকে মনে হলো যে চোখে চোখে কিছু একটা ইশারা করলো, চোখে চোখে এবং হাতের আঙুলের কিছু একটা ভঙ্গিমার মাধ্যমে কিছু একটা ইশারা করলো। এবার যেই মুহূর্তে ইশারাটা করে সেই মুহূর্তে রূপকিনীদি যেটুকু খেয়াল করেছিল যে একটা ছোট্ট, মানে ছোট কৌটো মতো কিছু একটা, সাদা রঙের একটা ছোট জার টাইপের বা কৌটো টাইপের কিছু একটা, মনে হলো যেন হাতের পিছন দিয়ে, মানে ওদের পিছনের সিটের দিকে কিছু একটা করলো। সেটা কি করলো সেটা অতটা কিছু ভালো করে বোঝা যায়নি, কারণ গাড়ির ভিতরে কোনো লাইট টাইট কিছুই জ্বলছে না। এবার যেই জায়গাটায় এসে সেইখানে বারবার মানে রূপকিনীদি নিজের ফোনটা চেক করছে, দেখছে যে ফোনে কোনো টাওয়ার নেই। ঠিক আছে, এবং ওখানে ওই পরিস্থিতিতে মানে খুব যে রাগারাগি করবে বা গলাবাজি করবে সেটাও কিন্তু ওরা করার মতো সাহস পাচ্ছে না। আর ইন দ্য মিন টাইম ওই পাশের ছেলেটা একটা ছোট কৌটো টাইপের কিছু একটা, মানে পিছনের সিটের দিকে হাতটা নিয়ে কিছু একটা করলো, টাক করে একটা আওয়াজ হলো, কোনো একটা কৌটো খোলার। এবং এর পরে যেটা হলো সেটা হচ্ছে যে এটুকু রূপকৃতির মনে আছে যে ওনার মাথাটা প্রচণ্ড ভারী হয়ে এলো এবং খুব ঘুম পেলে, মানে আপনার ধরুন প্রচণ্ড ঘুম পেয়েছে কিন্তু আপনি বহুক্ষণ বা বহু দিন ঘুমোননি, তাহলে ঠিক আপনার মাথা বা চোখ মুখ যেরকম করবে, ঘুমে ঢুলে পড়ার মতো অবস্থা হবে, ঠিক সেরকম কিন্তু একটা সেন্সেশন, মানে সেরকম একটা মানে ফিলিং কিন্তু ওনার মনের মধ্যে আসে এবং ওনার মাথা পুরো শরীর পুরো ভারী হয়ে যায়। এবং সেম জিনিসটা কিন্তু ওনার হাজব্যান্ডের সাথেও হয়। ওনার হাজব্যান্ড কন্টিনিউয়াস কথা বলে যাচ্ছে, বলছে যে দেখুন আপনি যদি রাস্তা চিনতে না পান আপনি আমাদেরকে যেখানে আছে গাড়ি সেখানে থামিয়ে দিন, আমি বারবার বলছি আপনি কিন্তু ভুল রাস্তায় যাচ্ছেন, এরকম করে বারবার কথা বলছে। এবং ওরা কিন্তু খুব মানে পেশেন্স নিয়ে কাজটা করছে, মানে ওরাও যে উত্তেজিত হয়ে দু চার কথা শুনিয়ে দিচ্ছে তা কিন্তু নয়। এরকম যখন ঘটনা ঘটছে মানে বলছে, তো রূপকিনীদি ওনার হাজব্যান্ডের দিকে তাকালেন, তো দেখছে যে ওনার হাজব্যান্ডও কিন্তু ওরকম মানে চোখ দুটো ঢুলু ঢুলু হয়ে গেছে ঘুমে, এবং ওনারও মানে আর মুখে যে কথাগুলো বলছিল সেই কথাগুলো আর উনি মানে বলার চেষ্টা করছেন বাট বলতে পারছে না। তো এই সময়টায় রূপকিনীদির মানে দেখুন, শারীরিকভাবে মানুষ অসুস্থ যদি বোধ করেও মানুষের মন বা মানুষের ব্রেনটা তো চলতে থাকে। তো ওনার তখন মনে হলো যে একটা আওয়াজ করলো না একটু আগে, মানে ওই পাশে যে ছেলেটা বসে রয়েছে ড্রাইভার সিটের পাশে, সে সিটের দিকে পিছন করে কিছু একটা ফাট করে খুললো, খোলার একটা আওয়াজ পেল, আর একটা অদ্ভুত রকমের গন্ধ কিন্তু ওনাদের নাকে এসেছিল। তো তখন না মানে রূপকিনীদি বুঝতে পারছে যে ওরা কি আমাদেরকে অসুস্থ করার জন্য কি কিছু পিছনে কি কিছু স্প্রে করলো বা কিছু কি গন্ধ দিল, কিছু কি করলো। এবং উনি তখন কি করেছে, ওনার মেয়েটাকে না জড়িয়ে ধরেছে, এক হাতে উনি ওনার মেয়েকে জড়িয়ে ধরেছে আর অন্য হাতে উনি ওনার হাজব্যান্ডের হাতটা চেপে ধরেছে। চেপে ধরে উনি কি করেছে, ওনার মানে ওনার মোবাইলে তো কিছুই নেটওয়ার্ক ছিল না, তো ওনার হাজব্যান্ড না মানে দেখছে যে ওনার হাজব্যান্ড চোখটা খোলার খুব চেষ্টা করছে, বাট সামহাও ওই যে ওরকম মাথাটা ভারী হয়ে যাচ্ছে, চোখ মুখে একদম ঘুমের বিশাল যে রেশ রয়েছে সেটাকে না ওনার হাজব্যান্ড কাটিয়ে উঠতে পারছে না মনে হচ্ছে। তো উনি তখন কি করেছেন, ওনার হাজব্যান্ডের সাথে থেকে মোবাইলটা নিয়েছেন এবং মোবাইলটা নিয়ে উনি এমার্জেন্সি যে নাম্বারটা হয় সেই নাম্বারটা উনি প্রেস করেন। এবার এমার্জেন্সি নাম্বার প্রেস করে উনি মানে তারপরে উনি না মানে কী করবে কিছু বুঝতে পারছে না,
মানে উনি ওনার নিজের শরীরের কন্ট্রোলটা রাখতে পারে, খালি মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, কিন্তু ওনার ব্রেন ওনাকে বলছে যে তুই ঘুমোস না, তুই যদি একবার ঘুমিয়ে পড়িস তাহলে কিন্তু সিচুয়েশন আরও খারাপ হবে। যেটা রূপকিনীদি ইমেলে লিখেছেন যে সেই সময় ওনার শরীর পারমিট করছে না, জেগে থাকতে কোনো মতেই পারছে না, কিন্তু ওনার মাথা ওনাকে বারবার বলছে যে না তুই জেগে থাক, তুই জেগে থাক, তুই যদি জেগে না থাকিস তাহলে কিন্তু বিশাল একটা গন্ডগোল হয়ে যাবে। এবার এর মধ্যবর্তীতে উনি আর মানে কিছু করতে পারছে না। যাই হোক, তো এভাবেও কিছুক্ষণ গাড়ি চলতে 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 রূপকিনীদির মানে তখনও পুরোপুরি ঝিমিয়ে পড়েনি, ওনার হাজব্যান্ড অনেকটাই ঝিমিয়ে পড়েছে, ওনার মেয়ে তো আগে থেকেই ঘুমোচ্ছিল, কিন্তু ওনার মেয়ে একটু কোলের দিকে ছিল, ফলে মানে ওনার মেয়ের হয়তো সেই গন্ধটা বা যে স্প্রেটা ওরা করেছিল সেটা ওনার মেয়ের নাক অবধি হয়তো অতটাও পৌঁছয়নি, বা পৌঁছলেও সেটা খুব কম ডোজে পৌঁছেছিল। এবার রূপকিনীদির ক্ষেত্রে যেটা হয়েছে যে ওনার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি স্প্রেটা কাজ করেনি। মানে ওনার হাজব্যান্ড যেমন পুরোপুরি ঘুমে ঢুলে পড়েছে, মানে একদম যাকে বলে ফুল স্লিপে চলে যাওয়া, যেটাকে বলে ডিপ স্লিপে, সেরকম উনি হয়ে গেছিলেন। কিন্তু রূপকিনীদির হচ্ছিল সেটা হচ্ছে যে ওনার শরীর খুব অবসন্ন হয়ে এসেছিল ঠিকই, কিন্তু ওনার ব্রেনটা খুব ফাস্ট মুভ মানে রান করছিল। উনি সবসময় ভাবছিলেন যে আমি এবার কী করব, কিন্তু ওরকম একটু ঢুলো ঢুলু হয়ে গেছিলেন। আর উনি ওনার মেয়েটাকে জড়িয়ে ধরেছিলেন, আর আরেকটা হাত ওনার হাজব্যান্ডের হাতের সাথে মানে টাচ করেছিল। তো উনি বুঝতে পারছে যে ওনার হাজব্যান্ড তো পুরোপুরি ঘুমিয়ে গেছে এবং ওরাও বারবার পিছনের দিকে তাকাচ্ছে, এবং যেহেতু রূপকিনীদিও সিটে পিছনে হেলান দিয়ে চোখটা আধো বন্ধ করেছিল, তো ওরা ভেবেছে তিনজনেই ঘুমিয়ে পড়েছে। তো তিনজনেই ঘুমিয়ে যখন পড়েছে বুঝতে পারে, তো ওরা কী করে, গাড়িটার স্পিডটা অনেকটাই কমিয়ে দেয়, মানে ওরা এবার নিশ্চিন্ত যে এরা ঘুমিয়ে পড়েছে। তো তারপরে ওখান থেকে ওরা আস্তে আস্তে ওরা গাড়িটাকে স্পিডটা কমিয়ে ঘুরিয়ে একটা জায়গায় নিয়ে যায় গাড়িটাকে, মানে গিয়ে একটা জায়গায় গিয়ে থামায় গাড়িটা। এবার গাড়িটা যখন থামিয়েছে, তো তখন না রূপকিনীদি ভাবছে যে এই তো গাড়িটা থামিয়েছে, এটা কি মানে স্টেশন? এবার বুঝতেই পারছেন একটা রেলওয়ে স্টেশন যদি হয় সেটা আসার অনেকক্ষণ আগে থেকেই আমরা বুঝতে পারি, বড় বড় করে লেখা থাকবে যে এটা অমুক রেলওয়ে স্টেশন, তার নাম থাকবে, আশেপাশে দোকানপাট থাকবে, অনেক চওড়া রাস্তা হবে, সব কিছু অন্যরকমই হবে নিজামুদ্দিনে। তো উনি দেখছে যে যে জায়গাটায় গাড়িটা থামানো হয়েছে সেখানে কিন্তু আশেপাশে মানে স্টেশন হওয়ার মতো চওড়া রাস্তাও নয়, আশেপাশে কোনো সেরকম দোকানপাট নেই, যা দু একটা দোকানপাট আছে সেগুলো সব বন্ধ, সেরকম আলো নেই। মানে একটা দোতলা বাড়ির সামনে, এবং দোতলা বাড়ি মানে ওখানে একটু ছাড়া ছাড়া বেশ কয়েকটা ছোটোখাটো বাড়ি রয়েছে, তো ওরকম একটা দোতলা বাড়ির সামনে কিন্তু এসে গাড়িটা থামে। এবার এটা দেখে রূপকিনীদি প্রথমে তো বোঝার চেষ্টা করে যে এটা আদৌ স্টেশন কিনা, তো উনি বুঝতে পারেন যে এটা কোনো স্টেশন নয়, ওর ইচ্ছে করেই ভুল জায়গাতে নিয়ে এসেছে। এবার রূপকিনীদি ভাবছে যে কি করবে। রূপকিনীদি ভাবছে যে আমি কি করব এবার, মানে আমার হাজব্যান্ডও ঘুমোচ্ছে, মেয়ে তো ঘুমোচ্ছে, তবু মেয়েকে কোলে নিয়ে কোনো রকমে চাগিয়ে নিয়ে ছুটে চলে যাওয়া সম্ভব, কিন্তু হাজব্যান্ডকে কি করে জাগাবে? আর ওনারও শরীরে তখন অতটাও জোর নেই যে কিছু একটা করবে। তো তখন অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই যে মানে যে ড্রাইভারটা এবং ড্রাইভারের পাশে যে আরেকটা যে ছেলে ছিল, ওরা নিজেদের মধ্যে বেশ কিছু কথা বলছিল। এবার প্রথমের দিকে যে কথাগুলো বলছিল সেগুলো রূপকিনীদি কিছু বুঝতে পারেনি, কারণ ওনারও তখন শরীরটা ভালো লাগছিল না। এবার তারপরে যখন ওরা মানে গাড়িটাকে বন্ধ করে দিয়ে ওরা গাড়ি থেকে নেমে কথোপকথন করছে, এবং তারপরে দেখছি যে আরেকটা লোক এলো। তো লোক এলো, তো লোকটা আসার পরে ওরা না মানে ওদের মধ্যে আর কি কিছু একটা নিয়ে কথাবার্তা বলছে, কিন্তু পুরোটা কথা উনি শুনতে পাচ্ছে না। তো তারপরে কিছু কিছু কথা রূপকিনীদি কিন্তু বুঝতে পারে এবং শুনতেও পারে। সেটা কি কথা ছিল? তো সেই কথাটা ছিল, তো ওই যে লোকটা যে ড্রাইভারটা সে বলছে যে স্প্রে স্প্রে বারবার ইউজ করছে, এই ওয়ার্ডটা বারবার ইউজ করছে যে স্প্রে মারা হয়েছে, এবং বলছে যে এখন তো তিনজনই ঘুমোচ্ছে, তো মানে আর কি ওরা নিজেদের হিন্দিতে আর কি কথোপকথন করছে যে তিনজনই ঘুমোচ্ছে, এখন মোটামুটি 1.5-2 ঘন্টার মধ্যে পুরো নিশ্চিন্ত, এখন ওরা উঠবে না, মানে এরকম কথা আর কি বলছে যে যা ডোজ দেওয়া হয়েছে ঘুমিয়ে পড়বে, মানে 1.5 ঘন্টার মতো তো পুরো ঘুমিয়েই থাকবে। এবার ওরা না মানে নিজেদের মধ্যে হাসাহাসি করছে, তারপরে তারপরে কিছু একটা আবার ওদের কোড ওয়ার্ড ইউজ করে বলছে, কিছুই মানে বুঝতে পারছে না যে ব্যাপারটা হচ্ছেটা কি, মানে ওদেরকে কোথায় নিয়ে এসেছে, কী যে প্ল্যান। এবং তারপরে মানে বাচ্চা বাচ্চা ইউজ করে কথা বলছে যে বাচ্চাটাকে ওরা এবার কোথাও একটা মানে নিয়ে যাবে বা কোথাও একটা রাখবে বা ওখান গাড়ি থেকে বের করে নেবে, কিছু একটা বলছে।
এবার এই বাচ্চার কথাটা যেই মুহূর্তে কানে গেছে রূপকিনীদির, উনি না মানে বলছেন যে একটা ইলেকট্রিক শক দিলে মানুষের যেরকম একটা স্পার্ক এসে যায়, শরীরে একটা স্পার্ক খেলে যায়, ঠিক ওনার না শরীরের মধ্যে সেরকম একটা স্পার্ক খেলে গেল। এবং উনি তখন মানে ওই রকম উনি অসুস্থ, ওরকম একটা যে স্প্রে দিয়েছে যার ফলে ওনারা ঘুমিয়ে পড়েছে। তো এটার যে আর কি প্রভাব বা এটার যে ওনার শরীরের উপরে যে এফেক্ট করেছিল, সেই অবসন্ন ভাবটা যেন ওই বাচ্চার কথাটা শুনে, মানে বাচ্চাকে নিয়ে যে একটা ওরা কিছু প্ল্যান করছে ওনার মেয়ে ঐশীকে নিয়ে, সেটা ওনার কানে আসে। এবং ওটা কানে আসার পরে উনি না ভাবলেন যে না, আমার শরীরে যা শক্তি আছে এদের সাথে লড়াই করতে হবে। এভাবে এরা এরা আমাদেরকে নিয়ে তার মানে নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্যেই এখানে এনেছে। এটা তো কোনো স্টেশন না, এটা একটা বাড়ি মতো জায়গা, বাড়ির বাইরে দাঁড় করিয়ে রেখেছে গাড়িটাকে। এবার ভাবছে উনি কী করবে। এবার ওই যে এমার্জেন্সি নাম্বারে যে কল করেছিল সেই নাম্বারটাও কিন্তু মানে কল করে সেই কলটা আদৌ যায়নি না কী হয়েছিল সেটা কিন্তু উনি জানে না, মানে কিছুক্ষণ পর নিজে থেকেই কেটে যায়। দুবার উনি ট্রাই করেছিলেন। এবার উনি ভাবছেন যে আমি কী করব, আমি এই অবস্থা থেকে কী করে বেরোবো, কী করে পারবো না, না শরীরে সেরকম জোর হচ্ছে না। তো বলে না যে আপনি যদি খুব কঠিন সিচুয়েশনে পড়েন এবং ভগবানকে যদি মন প্রাণ থেকে ডাকেন, তিনি কিন্তু আপনার ডাকে সাড়া দিতে বাধ্য। এবার দেখুন ওরকম একটা সিচুয়েশান, যে জায়গাটা নতুন, উনি কিচ্ছু চেনেন না, মানে রুক্মিণী কিন্তু সত্যিই কিছু চেনে না, ওই জায়গায় এর আগে যায়ও নি, দিল্লিতে এসেছিলেন উনি, ঘুরেছেন, সেখান থেকে অন্য কোথাও আরও ট্রাভেল করে গেছেন, কিন্তু দিল্লি থেকে আরও কতটা দূরে এসে সেটা কোন জায়গায় শুনি কিন্তু কিছুই জানেন না। তার মধ্যে ওরকম একটা স্প্রে করা হয়েছে যার জন্য চোখ মুখ থেকে মনে হচ্ছে যেন বহুদিন ঘুমোননি, খুব ঘুম পাচ্ছে। কিন্তু ওই অবস্থায় উনি যখন মা দুর্গাকে স্মরণ করেন, মা দুর্গাকে ডাকা শুরু করেন, উনি কোথা থেকে যে কিছুটা এনার্জি পেলেন সেটা উনি নিজেও জানেন না। ওনার ওই ঘুম ঘুম ভাব, চোখ মুখে অবসন্ন হয়ে আসা, ভারী হয়ে আসা, এই জায়গাটা, এই বিষয়টা যেন কোথায় মিলিয়ে গেল সেটা উনি নিজেও জানেন না। তো উনি তখন কী করছেন, আস্তে আস্তে মানে ওদেরকে আর কি, ওরা মানে গাড়িতেই রেখেছে এবং ওরা নিজেদের মধ্যে কথা বলছে, তারপরে একটা লোক ভিতর থেকে চা এনে দিল, আর ওরা কিন্তু ওই গাড়িতে, এবং গাড়িটা কিন্তু ওরা লক করে দিয়েছে। এবার উনি না ওনার হাজব্যান্ডকে আস্তে 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 মানে হাত দিয়ে ঠেলে ঠেলে ডাকার চেষ্টা করছেন। তো উনি যখন বুঝলেন যে ওনার হাজব্যান্ডের একটু একটু হুঁশ আসছে, উনি তখন ওনার হাজব্যান্ডকে খুব আস্তে আস্তে ফিসফিস করে বলছে যে একদম মুখে আওয়াজ করবে না, এরা আমাদেরকে একটা অন্য জায়গায় নিয়ে চলে এসেছে, আমাদের থেকে কিন্তু ওরা নিশ্চয়ই কোনো খারাপ কিছু প্ল্যান করছে। এটা আর কি বলছে। তো ওনার হাজব্যান্ডও মানে চোখ খুলতে পারছে না, কিন্তু কানে শুনছে যে এই কথাগুলো বলছে ওনার স্ত্রী। তো উনিও ভালো করে এদিক ওদিক দেখছে যে জায়গাটা কোথায়, কী বৃত্তান্ত, কোথায় আনা হয়েছে। তো উনিও না মানে কিছু বুঝতে পারছে না যে জায়গাটা অ্যাকচুয়ালি কোথায়, কী উদ্দেশ্য ওনাদেরকে আনা হয়েছে। খুব একটা ভালো সৎ উদ্দেশ্যে যে আনা হয়নি সেটা তো বলাই বাহুল্য। তো তখন ওরা ভাবছে যে কী করবে, এদিকে গাড়িটা বন্ধ করে গেছে, পালাতেও পারবে না, কী করবে। তো এমন সময় ওনারা না ভাবছে, মানে উনি মা দুর্গাকে মনে প্রাণে ডাকছে যে কিছু একটা করি। এবার ফোনে বারবার দেখছে যে কাউকে, কোনো চেনা পরিচিত মানুষকে ফোন করবে বা কোনো এমার্জেন্সি নাম্বারে কল করবে, সেই কলটাও কোনোভাবে যাচ্ছে না সেই মুহূর্তে দাঁড়িয়ে। এবার বুঝতেই পারছেন সিচুয়েশানটা কতটা ভয়ঙ্কর হতে পারে, মানে আমরা নিজেরা যদি নিজেদেরকে ওরকম একটা সিচুয়েশানে বসাই, মানে সেটা কতখানি ভয়ঙ্কর, কতখানি ট্রমাটিক একটা ব্যাপার হতে পারে বুঝতে পারে। অন্য মানুষ হলে হয়তো তাদের মাথায় কাজ করবে না এরকম সিচুয়েশানে যে সে কী করবে। তো তখন উনি মনে প্রাণে মা দুর্গাকে ডাকছে, ঠিক আছে, আর সারা শরীরে না একটা কীরকম একটা অদ্ভুত টাইপের ব্যথা ব্যথা ভাব, মানে উঠে যে গায়ে জোর দেবে বা কারোর সাথে যে একটু লড়াই করবে, সেই লড়াই করার মতো শক্তি বা সেই কন্ডিশন কিন্তু ওনাদের দুজনের কারোরই ছিল না। এবার ওনার মেয়েও ঘুমোচ্ছে, উনি দেখছে যে মেয়ে ঠিক আছে কিনা, মেয়ে সুস্থ আছে কিনা। তো উনি দেখছে মেয়ে মোটামুটি নর্মালি ঘুমোচ্ছে। এবার ইন দ্য মিন টাইম কী হয়েছে, মেয়েটা না মানে ওর ঘুমটা ভেঙে গেছে। তো মেয়েটা মানে একটু আওয়াজ করেছে মুখে, তো ওরা না কনসাস হয়ে গেছে। যে তিনটে লোক বাইরে কথা বলছিল ওরা কনসাস হয়ে গেছে যে মেয়েটা মনে হয় জাগছে। তো মেয়েটাকে যখন ওরকম মুখে আওয়াজ করেছে, তো উনি না চুপ, মানে টুক করে ওই সময় রুক্মিণী ওনার মেয়ের মুখে মানে কানের কাছে গিয়ে বলে দেয়, যে মুখটা নিয়ে বলে যে তুমি কিন্তু একদম আওয়াজ করো না, তুমি ঘুমিয়ে আছো এরকম একটা ভান করো, আমাদের কিন্তু খুব বিপদ, তুমি যদি এখন এখানে একটুও ভুল করো তাহলে কিন্তু তোমার মা বাবার খুব বড় বিপদ হয়ে যাবে, তুমি ঘুমের ভান করো। মানে ওকে আস্তে আস্তে ফিসফিস করে বলেছে। তো এবারে ওরা সঙ্গে সঙ্গে এসে গাড়িটা খুলেছে। গাড়িটা খুলে যখন ওদের দিকে তাকাচ্ছে, তো মেয়েটাও কি করেছে, মানে এত, মানে ওনার মেয়েও সেই সময় এত
সুন্দর করে ওর মায়ের কথাটা শোনে, ও বুঝতে পারে হয়তো ভগবানেরই সব লীলা। তো মেয়েটাও না মানে পুরো অকাতরে ঘুমোলে যেরকম আর কি মানুষ করে থাকে সেরকম করে ঘুমের মতো করে আছে। তো এরা তো বলছে যে এই মানে একে অপরকে আর কি বলছে যে এই মেয়েটার গলার আওয়াজ পেলাম না, বাচ্চাটার গলার, বলছে হ্যাঁ, বলছে যে ওরা কি ঘুমটা কি কেটে টেটে গেল নাকি, এদের কি অ্যাকশন কমে যাচ্ছে? তখন বলছে না, ঠিকঠাকই তো আমি ডোজ দিয়েছি, এটা তো অ্যাকশন কমার তো কথা নয়। বলছে ঠিক আছে, ঘুমের ঘোরে অনেকেই মুখে একটু এরকম বাচ্চারা আওয়াজ টাওয়াজ করে, ওটা কোনো বড় ব্যাপার না। মানে ওরা এগুলো কিন্তু ওরা সব নিজেদের মধ্যে বলা কওয়া করছে। তখন বলছে না না, এখানে গাড়ির মধ্যে তো আর এখন রাখা যাবে না। তো তখন বলছে যে কেন, গাড়ির মধ্যে থেকে এখন তাহলে আমরা এই তিনজনকে নামাবো কি করে? বাচ্চাটা কেন হয় নামিয়ে নেবো, বাকি দুজনকে আমরা কি করে নামাবো? ওদেরকে বরং আমরা যেখানে আছি ওরা ঘুম ভাঙুক, তারপরে ওদের যা করার করবো, এরকম করে বলছে। মানে যা করার করবো এরকম টাইপের আর কি বলছে। তো রুক্মিণীদি আর ওনার হাজবেন্ড তো মানে দাঁতে দাঁত চেপে রয়েছে, মানে কি করবে কিছু বুঝতে পারছে না। ওই মুহূর্তে ওরা কোনো অ্যাকশনও নিতে পারছে না, এখন কি করবে? ওখানে তিনটে লোক রয়েছে ওদের কাছে, হয়তো ওখানে আরও প্রচুর লোক রয়েছে। তো এবার তখনও বেশ মধ্যরাত, মানে কিছু মানে কি করবে কিছু বুঝতে পারছে না। তো এমন সময় কি হয়েছে, ওরা না মানে একটা মহিলা আসে, ওদের সাথে একটা মহিলা আসে, এবং মহিলাটা এসে ওদেরকে খুব মানে বকাবকি করতে থাকে। একটা মধ্যবয়সী একটা মহিলা, সে এসে আর কি খুব বকাবকি করছে কিছু একটা নিয়ে, ওদের মধ্যে একটা কিছু ঝামেলা হয়েছে সেটা নিয়ে ও খুব বকাবকি করতে থাকে। তো ওই মহিলাটা এরকম বলছে, তো অনেকক্ষণ ধরে মহিলাটা এদের উদ্দেশ্যে বেশ কিছু কথাবার্তা বলে, তো তখন এরাও রেগে গিয়ে ওই মহিলাটাকে অনেক কিছু বলে। এবার এই সমস্ত একটা ঝামেলা হতে হতে ওরা ঘরের ভিতরে ঢুকে যায়, মানে তিনজনেই ঘরের ভিতরে ঢুকে যায়। তো এইটা যে একটা মানে রূপকিনীদি মনে মনে ভগবান মা দুর্গাকে ডাকছে যে মা একটা সুযোগ দাও, আমরা যাতে এখান থেকে পালাতে পারি। তো ওই যে মহিলাটা আসে এবং এসে যে ওদের সাথে একটা ঝামেলা বেঁধে যায়, এবং তারপরে দেখো ভিতর থেকে আরও একটা মহিলার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, একটা অল্প বয়সী মহিলা সে। তো এরা কি করছে, ওই মহিলাটার সাথে বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। মানে এই মহিলা দুটো হচ্ছে এদের চেনা, এবার কে কার সাথে কিভাবে রিলেটেড কি বৃত্তান্ত সেটা কিন্তু অত কিছু জানে না। তো ওরা কি করেছে, ওই তিনটে লোক মহিলাগুলোর সাথে ঘরের ভিতরে চলে যায়। এবার ঘরের ভিতরে যখন চলে যায়, এবার জায়গাটা একটু কীরকম ছিল সেটা একটুখানি বলি। রূপকিনীদি যেটা বলেছেন যে এটা একটা গলির ভিতরে একটা রাস্তা, এবং রাস্তাটার ভিতরে যে বাড়িটা, দোতলা বাড়িটার নিচের দিকে যেখানটা আর কি রাখা রয়েছে, সেখানে আবার একটা মানে বাঁধানো কোনো গেট নয়, বাট ওই আর কি একটা ভাঙা গেট, এবং গেটটার ভাঙার বাকি অংশটা একটা বাঁশ ফাঁস দিয়ে একটা গেট মতো করা। এবার ওই গেটটার ভিতরে সামনে বেশ অনেকটা জায়গা, এবং পাশে হতে দোতলা একটা বাড়ি। এবার ওদেরকে ওই গেটটা দিয়ে, ওই বাঁশের গেটটা দিয়ে ভিতরে গাড়িটা পার্ক করেছে, এবং ওরা ওই ঘরের ভিতরে ঢুকে গেছে। এই একটা যে সুযোগ পাওয়া গেল, তো তখন রূপকিনীদি এবং ওনার হাজবেন্ড দুজনেই তখন মানে দেখছে যে এরা সামনে নেই। মানে প্রথমে চোখটাকে হালকা করে খুলে দেখছে, তো তারপরে যখন বুঝতে পেরেছে যে এরা সত্যি সত্যি নেই, মানে সামনেটায় আর কি নেই, তখন ওনারা ওনার মেয়েকে বললো, মানে মেয়ের মুখটা চেপে ধরেছে। রূপকিনীদি বলছে তুমি মুখে একদম কোনো আওয়াজ করবে না, তুমি শুধু আমরা যা করছি তুমি তাই করো। তো রূপকিনীদির মেয়ে তো বলছে ঠিক আছে। তো ওদের ওখানে মানে যে ব্যাগগুলো ছিল, তো ব্যাগের মধ্যে একটা যে বড় লাগেজ ব্যাগ ছিল, সেই ব্যাগটায় ওদের সমস্ত জামা কাপড় বেশিরভাগটা ছিল, আর বাকি ওনাদের কিছু পিঠে পিঠে ব্যাগ মতো ছিল, এবং তার মধ্যেই টাকা পয়সা ওদের যা যা আর কি দরকারি, খুব দরকারি জিনিসপত্র সবই পিঠে ব্যাগে ছিল। তো মেয়ের একটা ছোট্ট পিঠে ব্যাগ, মানে ব্যাকপ্যাক টাইপের, আর ওনার এবং ওনার হাজব্যান্ডের দুটো, আর একটা ছিল ওরকম বড় ট্রলি ব্যাগ, তার মধ্যে ওনার মেয়ের কিছু জিনিসপত্র ছিল, আর মেইনলি দুজনের কিছু জামা কাপড় ছিল। তো ভাবলো যে ওই ব্যাগটা নেওয়ার আর কোনো দরকার নেই, আর ওই ব্যাগটা নিতে গেলে প্রচুর সময়ও লাগবে, বার করাও সম্ভব নয়। তো দুজনে কি করেছে, মেয়েটাকে বলেছে যে মেয়েটার পিঠে ব্যাগটা রূপকিনীদি নেয়, এবং উনি সাথে ওনার নিজের ব্যাগটাও নেয়। আর রূপকিনীদির হাজবেন্ড কি করে, ওনার জন্য যে পিঠে ব্যাগটা ছিল, যে ব্যাকপ্যাকটা ছিল, সেটাকে উনি পিঠে নেন, এবং ওনার মেয়েকে উনি কোলে নিয়ে নেয়। মেয়েকে কোলে নিয়ে মানে কোলে নেওয়ার মতো অ্যাকচুয়ালি কন্ডিশন ছিল না, মানে যথেষ্ট মানে প্রায় 10-11 বছর বয়স, কিন্তু ওনার মেয়ে না মানে ওইরকমভাবে শুয়ে থেকে, তার মধ্যে ওরকম একটা হালকা ঘুমের একটা ব্যাপার ছিল। তো ভাবলো যদি মেয়ে পড়ে ঠরে যায়, মানে এই সিচুয়েশনটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা সিচুয়েশন। মানে এখানে একটা এমন ওনাদের ব্যবহার মানে অবস্থা হয়ে গেছে যে ওখান থেকে কোনো মতে ওদের পালাতেই হবে।
তো ওনারা কী করছে, গাড়িটাকে হালকা করে খুব আস্তে করে আওয়াজ করে খুলে, মানে যতটা আস্তে করা সম্ভব করে ওনারা ওখান থেকে যখন মানে ওই গেটটা দিয়ে যখন ওরা মানে ঢুকছে, মানে গেটটাকে তো একটু সরিয়েছে, এবার গেটটা ওইখানটায় কোনো মানে লোহা টোহা কিছুই নেই, কিন্তু যে গেটের যে কবজাটা রয়েছে সেটা হচ্ছে একটা পুরনো লোহার কবজা। এবার যেহেতু সরানো হয়েছে, খুব হালকা করে একটা ক্যাচ করে আওয়াজ হয়, ওই যেহেতু জং পড়া একটা লোহার কবজা, তো সেটা একটা আওয়াজ হয়। এবার আওয়াজটা যখন হয়েছে তখন ওনারা ভাবছে যে আওয়াজটা ওরা ভিতরে পেয়ে গেল না তো, তো অত কিছু আর ওরা ভাবে না। এবং ওই যে গাড়িটা খুলেছিল, গাড়িটাকে জাস্ট ওরা দরজাটা ভেজিয়ে দেয়, যে ফট করে যদি বাইরে আসেও গাড়ির ভিতরে যদি না দেখে তাহলে অ্যাটলিস্ট এটা বুঝতে পারবে না যে ভিতরে ওরা নেই। যাই হোক, তো ওরা ওখান থেকে বেরিয়ে ওরা কি করে যে ওখান থেকে মানে দৌড়ে বেরিয়ে আসে। এবং ওই দৌড়ে বেরোনোর সময় মানে ওনার মেয়ে আর কি ঐশী বলে যে আমাকে নামিয়ে দাও, আমি দৌড়তে পারবো। মানে ও তখন বুঝে গেছে যে কিছু একটা খুব গন্ডগোল হচ্ছে। এবারে এই অবস্থায় ওরা যখন বেরিয়ে যখন ওরকম করে রাস্তার মাঝখান দিয়ে দৌড়চ্ছে, মানে এটা একটা গলি মতো ছিল, তো গলি থেকে দৌড়চ্ছে। এবার দৌড়তে এবার কি হয়েছে, ওই যে ওরা দৌড়চ্ছে বা ওই যে ক্যাচ করে আওয়াজটা হয়েছে, সেটা কিন্তু ভিতরে ওই যে তিনটে লোক আরও যে কিছু মহিলা ছিল তারা কিন্তু শুনতে পেয়েছিল। তো ওরাও সঙ্গে সঙ্গে এসে নিশ্চয়ই বাইরে বেরিয়ে এসেছে, এবং এসে যখন গাড়ির মধ্যে দেখেছে যে ওরা তিনজনের একজনও নেই, তখন কিন্তু ওরা আবার বুঝতে পেরে গেছে যে তাহলে হয়তো পালিয়েছে। এবার ওরা ওদের পিছু ধাওয়া করেছে। মানে পিছু যে ধাওয়া করেছে তখন কিন্তু তিনটে ওই লোক তারা কিন্তু পিছু নিয়ে গেছে, এবং ওরা তখন দৌড়চ্ছে এবং দেখতে পাচ্ছে রীতিমতো যে ওদের পিছনে ওই তিনজন আসছে এবং ওদেরকে কিন্তু অনেক উল্টো পাল্টা কথাবার্তা বলছে, এবং ওদেরকে পরিষ্কার বলছে যে তোরা কি ভাবছিস পালাবি, তোরা পালাতে পারবি না, তোরা এক্ষুনি যেখানে আছিস সেখানেই থেমে যা, তোরা কিন্তু পালিয়ে বাঁচতে পারবি না। মানে একদম সরাসরি বলছে এভাবে। আর রুক্মিণীদি আর ওনার হাজবেন্ড তো মানে প্রচণ্ড মানে ভয়ে পুরো থরথর করে কাঁপছে, কিন্তু মানে প্রাণপণ দৌড়চ্ছে। এবং এইভাবে দৌড়তে ওনারা একটা অন্য রাস্তায় চলে এসছে, এবার সেটা কোন রাস্তা কি কিচ্ছু জানে না। এবং সেই রাস্তা দিয়ে কিছু মানে কোনো প্রাইভেট মানে কোনো প্রাইভেট কিছু গাড়ি ছাড়া কোনোরকম কোনো বাস বলুন বা কোনো পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু কিচ্ছু নেই থাকা সম্ভব, মানে অত রাতের বেলা কী থাকবে। এবং ওনারা যখন বুঝতে পারছে রূপকিনীদি যে এবার ওরা আমাদেরকে ধরে ফেলবে, কারণ ওরা অনেক জোরে জোরে লাফাচ্ছে, ওরা গাড়ির সিগন্যাল মানে কিছু তো নেই সেরকম, ফলে ওখানে ধরে ফেলাটা খুব অস্বাভাবিক বিষয় নয়। তো এবারে তখন রূপকিনীদির হাজবেন্ড যে গাড়ি দেখছে সেই গাড়িকেই থামানোর চেষ্টা করছে, যে একটুখানি গাড়িটা থামান। মানে পুলিশ স্টেশনেও যেতে গেলে তো যদি পুলিশের কাছেও যেতে হয়, প্রশাসনিক কোনো হেল্প নিতে হয়, সেটার ক্ষেত্রেও তো সময় লাগবে, সেখানেও তো যেতে হবে। তো এরকম করছে, কোনো গাড়ি যথারীতি দাঁড়াচ্ছে, প্রত্যেকটা গাড়ি খুব স্পিডে আসছে, স্পিডে বেরিয়ে চলে যাচ্ছে। এবং যখন মোটামুটি ওরা কাছাকাছি চলে এসেছে, মানে যখন রূপকিনীদি বুঝতে পারছে যে এবার হয়তো আমরা আর মানে নিজেদেরকে বাঁচাতে পারবো না, এমন সময় হঠাৎ করেই একটা গাড়ি, যে গাড়িটাকে কিন্তু রূপকিনীদি বা ওনার হাজবেন্ড কেউ হাতও দেখায়নি, থামাতে বলেওনি, সেই গাড়িটায় এসে কিন্তু থামে। এবং থেমে বলে যে নিজামুদ্দিন স্টেশন, পুরনো দিল্লি রেলওয়ে স্টেশন, নতুন দিল্লি রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, এরকম করে বলতে থাকে। এবং এই যে মুহূর্তে গাড়িটা দাঁড়ায় আর এরকম করে বলে, সঙ্গে সঙ্গে রূপকিনীদির হাজবেন্ড বলছে যে নিজামুদ্দিন, বলে জাস্ট গাড়িটা খুলে, মানে গাড়িটার দরজাটা খুলে ওনার মেয়েকে আর ওনার ওয়াইফকে পিছনে বসে এবং উনি সামনে বসে বলেন যে তুমি এক্ষুনি গাড়িটা স্টার্ট দাও। এবং লোকটা কিন্তু খুব অদ্ভুত বিষয়, মানে এই যে সিচুয়েশনটা আমি আপনাদেরকে বলছি, যতটা সহজভাবে বলছি, সিচুয়েশনটা যে অ্যাকচুয়ালি কতটা কঠিন ছিল সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। একটা সম্পূর্ণ অচেনা জায়গা, যেখানে ওনারা এর আগে সেভাবে কখনো আসেও নি, তারও একটা খুব ইন্টেরিয়র জায়গায় ওনাদেরকে কোনো অপরিচিত লোক কোথাও একটা অজানা জায়গায় নিয়ে গিয়ে আটকে রেখেছিল। এবং তারা যখন ওখান থেকে পালিয়ে যায়, ওরা বুঝতে পারে যে ওরা পালিয়েছে, ওদের যখন পিছু নেয়, সেই অবস্থায় হঠাৎ করে এরকম একটা গাড়ি চলে আসে এবং সেই গাড়িটায় ওরা উঠে পড়ে। এবং উঠে পড়ে ওরকমভাবে যে তাড়াহুড়ো করে উঠে পড়েছে, মানে রীতিমতো ওরা দৌড়চ্ছিল। সেই জায়গা থেকে ড্রাইভারটাকে বলে যে তুমি এক্ষুনি গাড়ি স্টার্ট দে, এবং গাড়িটা সে স্টার্টও দেয়। সে একটু অবাক হয় না যে কেন এরা দৌড়চ্ছে, কেন এদের এরকম অবস্থা, কিচ্ছু কিন্তু বলে না। এবং লোকটা কিন্তু মানে খুব খুব ক্যাজুয়ালি, খুব শান্তভাবে একটা বলিউড সং চালিয়ে দেয় গাড়িতে, এবং খুব সুন্দরভাবে গাড়িটা চালায়।
এবং রুক্মিণীদি তো পিছনের সিটে বসেছিল। তো উনি যখন পিছনে গাড়ির ওই জানলার মানে কাঁচ দিয়ে যখন দেখছে, তো পিছনের কাঁচ দিয়ে উনি দেখতে পাচ্ছে যে ওরা কিন্তু মানে দৌড়চ্ছে এবং গাড়িটাকে থামানোর জন্য অনেক চেষ্টা করছে, কিছু একটা মানে রাস্তা থেকে কিছু একটা তুলে গাড়ির দিকে ছোড়ার চেষ্টা করছে, মানে কোনোভাবে গাড়িটাকে থামানোর চেষ্টা করছে। কিন্তু গাড়ির সাথে তো আর মানুষ যতই জোরে দৌড়ুক না কেন, সে তো একটা গাড়ির স্পিডে কখনোই দৌড়তে পারবে না। এবং আস্তে আস্তে কিন্তু দেখলো যে ওদের সাথে গাড়ির ডিস্টেন্সটা অনেক বেড়ে গেল এবং গাড়িটা কিন্তু একদম শাঁ শাঁ করে মানে নিজামুদ্দিন স্টেশনের দিকে ছুটছে, এবং গাড়িটা নর্মাল যেরকম মেন রোড হয়, তো সেই রোডেই কিন্তু গাড়িটা চলছে। এবং তখন মানে যেটা রুক্মিণীদি লিখেছে যে উনি এবং ওনার হাজবেন্ড দুজনে হাউ হাউ করে গাড়ির মধ্যে কাঁদছে। মানে এত বড় একটা বিপদ থেকে ওনারা কি করে যে মানে উদ্ধার পেলো, মানে ওনারা নিজেরা ভাবতে পারছে না। আর এই গাড়িটা যেখানে ওনারা ওখানে আসছিল ওই মানে ওই যখন ওনারা দৌড়চ্ছিল তখন যে কটা গাড়ি ওখান দিয়ে পাস করছিল সব কটা গাড়িকে ওনারা হাত দেখিয়েছিল, হেল্প হেল্প বলেছিল, বাট কোনো গাড়ি থামেনি। অত রাতের বেলা হঠাৎ করে মানে কেই বা থামবে বা মনে হতে পারে যে কেন এরকম হচ্ছে। তো সেই জায়গা থেকে এই গাড়িটা নিজে থেকে এসে থামলে এবং গাড়িটা মানে এরকম কোনো স্টেশনেই যাবে। তো লোকটাকে বলছে যে মানে কি কি ব্যাপার আর কি, কি ঘটনা আপনাদের সাথে ঘটেছে, মানে এরকমভাবে কাঁদছে হঠাৎ করে। তো তখন রূপকিনীদির হাজবেন্ড সমস্ত ঘটনাটা বলে যে এরকম এরকম হয়েছে। তো তখন রূপকিনীদির হাজবেন্ডকে ওই লোকটা জিজ্ঞেস করেছে যে আপনি গাড়ির নাম্বারটা নোট করেছেন। তো ওনার পুরো নাম্বারটা মনে ছিল না, বাট লাস্টে 3টে ডিজিট ওনার মনে ছিল। তো বলছে যে গাড়ি নাম্বার তো ভাবে পুরোটা মনে নেই, এরকম লাস্ট 2-3টে ডিজিট আমার মনে আছে। তো তখন লোকটা বলছে যে আমার তো একটু তাড়া আছে, তো আমি আপনাদেরকে নিজামুদ্দিন স্টেশনে নামিয়ে দিচ্ছি, আপনি সোজা ওখানের যে প্রশাসনিক যে মানে আর কি জায়গা রয়েছে, যে থানা রয়েছে মানে পুলিশের কাছে, আপনারা ওখানকার রেলের যে আর কি আধিকারিক রয়েছে, আপনি সেখানে একটা লিখিত কমপ্লেন দিন। এবং আপনার তো এই গাড়িতে আপনি বলছেন যে আপনার একটা লাগেজও পড়ে রয়েছে, আপনি সমস্তটা নিয়ে লিখিতভাবে একটা অভিযোগ জানান। এটা কিন্তু অভিযোগ জানানোটা উচিত। তো তখন রূপকিনীদি তো খুব ভয় পেয়ে গেছে বিষয়টায়। তো রূপকিনীদি বলছে যে দেখো এসব কিছু করার দরকার নেই, আমরা আমাদের নিজেদের ভালোভাবে নিজেদের প্রাণ নিয়ে আমরা ফিরতে পেরেছি, ওই ব্যাগে আমাদের সেরকম কিছু নেইও। তো ওনার মেয়ের আর কি খুব ড্রয়িংয়ের খুব শখ, তো ওনার মেয়ে যেখানেই যেত তো উনি খুব ড্রয়িং করতো। তো ওই জন্য উনি ওনার মেয়ের জন্য প্রচুর ওই ড্রয়িংয়ের বই কালার সেগুলো আর কি নিত। তো ওই বড় ট্রলিটার মধ্যে ছিল আর বেশ কিছু জামা কাপড় ছিল, এর থেকে বেশি কিছুই ছিল না। তো ওনার মানে রূপকিনীদি বলছে দেখো এগুলো করার কোনো দরকার নেই, আমরা আমাদের মতো আসি, কোনো রকমে ঘুরে আমরা বাড়ি চলে যাব ব্যাস, আর এদিকে আমরা আসবোই না কয়েক বছর। শুধুমাত্র তুমি পুলিশের কাছে যাবে, কোনো আদৌ কিছু হবে কি হবে না, শুধুমাত্র একটা বাজে ব্যাপার হয়ে যায়, ব্যাপারটা জানাজানি হয়ে যাবে, কি দরকার। তো তখন ওই ড্রাইভার লোকটা মানে খুব মৃদুভাষী আর কি, কিন্তু সেই লোকটা বলে যে যদি তোমরা বাঁচতে চাও তাহলে কিন্তু তুমি কমপ্লেনটা করো, কমপ্লেনটা করলে তবেই কিন্তু তোমাদের ভালো হবে। তোমরা যদি ভাবো যে কমপ্লেনটা না করে তোমরা চুপচাপ ঘুরে এখান থেকে চলে যাবে আর কয়েক বছর এদিকে আসবে না, তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক হবে না। তো যাই হোক, তো ওইখান থেকে ওই 20 মিনিট 25 মিনিট মতোই লাগে, ওনারা নিজামুদ্দিন স্টেশনে এসে পৌঁছে যায়। এবার নিজামুদ্দিন স্টেশনে এসে যখন পৌঁছে যায় তো মানে ওনাদের আর কি ওনার মেয়ে তো মানে ভয়ে একদম পুরো কাটা হয়ে আছে। তো ওনার মেয়েকে আর কি হাত মানে মাথায় হাত বোলাচ্ছে, ওকে ভোলানোর চেষ্টা করছে, কারণ ওরও একটা খুব বাজে অভিজ্ঞতা হলো। তো কি হয়েছে, তো মানে উনি গাড়িটা আর কি থামিয়েছেন স্টেশনের ওখানে। তো লোকটা বলছে যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উনি গাড়িটাকে আর কি পার্ক করেছে এবং পার্ক করার পরে বলছে যে আপনি এখানের যে ওয়েটিং রুমটা রয়েছে সেই রুমটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে বসুন, এই জায়গাটা খুব ভালো। আর বলছে যে ওই যে ওখানটা দেখছেন ওইখানটায় কিন্তু মানে আপনি আপনার অভিযোগ যা আছে সেটা আপনি লিখিতভাবে জমা দিন। এবং তখন সবে 4টে বেজেছে, ঠিক আছে। তো ট্রেনেও আসতে দেরি আছে। তো রূপকিনীদি তো একদম রাজি নয় ওনার হাজবেন্ডকে এই ধরনের অভিযোগ করতে দিতে, বলছে দেখো ওসব করার দরকার নেই, আমরা বেঁচে ফিরেছি ব্যাস এটাই অনেক। তো যাই হোক, লোকটা বললো যে দেখুন আমি আপনাকে ভালোর জন্য বলছি, আপনি করুন, না হলে এমনও তো হতেই পারে যে আপনি তো এখানেই এসছেন, হতেই পারে যে ওরা আপনাকে হয়তো ফলো করলো, আপনি যদি অভিযোগ না করেন তাহলে কিন্তু আরও পরে আরও বড় বিপদ হতে পারে। তো যাই হোক, তো ওই লোকটার কথা শুনে রূপকিনীদির হাজবেন্ড কিন্তু একটা লিখিত অভিযোগ করেন ওখানে, মানে ওখানকারই যে রেলের যে অফিস ছিল, তো সেখানে উনি ওখানকার যে পুলিশ টুলিশ ছিল তো তাদের কাছে অভিযোগ করে, রেল পুলিশের কাছে।
এবং তারা অভিযোগ পেয়ে তো মানে ওনাকে প্রচুর কিছু ডিটেল জিজ্ঞেস করেছে যে কোথায় ছিল, কী বৃত্তান্ত সব কিছু। তো তখন রূপকিনিদি মানে ওখানে যারা ছিল তাদের বলে যে দেখুন আমাদের ছোট বাচ্চা মেয়ে, ও এমনিতেই প্রচণ্ড ভয় পেয়ে আছে, আমরাও প্রচণ্ড ভয় পেয়ে আছি, আমরা আমাদের এই লাগেজের জন্য ভাবছি না, আপনারা শুধু এটুকু দেখুন যাতে এরকম আর কারোর সাথে না হয়। ওনাদের কী উদ্দেশ্য ছিল, কেন ওনারা আমাদেরকে আটকে রাখতে চাইছিল সেটা তো আমরা জানি না। তো তখন ওরা বলে যে ঠিক আছে ফোন নাম্বারটা দিয়ে যান, যদি আমরা আপনাকে ডাকবো না, কিন্তু যদি কখনো কোনো যোগাযোগ করতে হয় কোনো ইনফরমেশনের জন্য তাহলে কিন্তু আপনার সাথে আমরা যোগাযোগ করবো। তো ফোন নাম্বার দিয়ে দেয়, দিয়ে ওনারা তারপরে ওদেরকে বলে যে ঠিক আছে, মানে পুরো জিনিসটা করতে আধা ঘন্টা লাগে। তো এই যে যখন ওনারা অভিযোগপত্রটা জমা দিচ্ছিল তো তখন রূপকিনিদির হাজবেন্ড যিনি ছিলেন তো তিনি ওই ড্রাইভারকে বলেছিলেন যে আমি এক্ষুনি আসছি, আপনি যান, আমি আসছি এক্ষুনি, আমরা টাকাটা দিই। কারণ তখনও টাকাটা দেওয়া হয়নি। রূপকিনিদির হাজবেন্ড বলছে যে মানুষটা আমাদেরকে প্রাণ বাঁচালো তাকে আমি কি দেব, মানে তাকে আমি যাই দিই সেটাই অনেক কম হবে। তো তখন রূপকিনিদি বলল যে না দেখো ওরকম বললে হবে না, আপাতত তো আমরা ওনাকে তো বিশাল কোনো হেল্প আমরা করতে পারছি না। তো তখন রূপকিনিদি বলল যে তুমি মোটামুটি খুব ভালো পরিমাণ কিছু টাকা দাও, কারণ জানি উনি আমাদের জন্য যা করেছে সেটা কত টাকা দিই বা আমরা তার ঋণ তো শোধ হবে না, কিন্তু এক মানুষটা কষ্ট করে, গরিব মানুষ, সে এরকম রাতের বেলা গাড়ি চালিয়ে আমাদের প্রাণে বাঁচালো, তো ওনাকে আমাদেরকে খুব ভালো একটা পারিশ্রমিক দেওয়া উচিত। সেটা হয়তো পারিশ্রমিক হিসেবে নয়, এমনি সৌজন্যবশত আমাদের দেওয়া উচিত। তো এই কথা চিন্তা করে ওনাদের কাছে 10,000 টাকা ক্যাশ ছিল। তো সেই 10,000 টাকার মধ্যে থেকে 6,000 টাকা কিন্তু ওনারা আর কি ওই মানে নিয়ে আর কি একটা বান্ডিলে 6,000 টাকা নেয়, এবং ওনারা ঠিক করে যে এই 6,000 টাকাটা ওনারা ওই ড্রাইভারকে দেবে। তো ওনাদেরকে ওই ওয়েটিং রুমে রূপকিনিদি এবং ওনার মেয়ে বসে থাকে, এবং ওনার হাজবেন্ড যেখানটা আর কি ওই ভদ্রলোক গাড়িটা দাঁড় করিয়েছিল তো সেখানে এসে তন্ন তন্ন করে খুঁজেও, মানে ওখানে যত গাড়ি দাঁড়িয়েছিল মানে প্রায় 20-25 মিনিট ধরে, মানে ট্রেন ছেড়ে দেবে তার 15 মিনিট আগ অবধিও রূপকিনিদির হাজবেন্ড খোঁজে ড্রাইভারটিকে, খুঁজেও কিন্তু ওই গাড়িকে তো দেখতেই পায় না, প্লাস ওই ড্রাইভারটিকেও কিন্তু দেখতে পায় না। সেই ড্রাইভার মহাশয় সে যে কোথায় চলে গেল, কেনই বা সে টাকা না নিয়ে চলে গেল, এবং উনি যে অ্যাকচুয়ালি কে ছিলেন মানে সেটাও কিন্তু ঠিকমতো বোঝা যায়নি। যে ওই লোকটা কি করে ওইখানে ওই পরিস্থিতিতে ওইখানে এসে দাঁড়ালো, তার মনে কি ছিল, সে কি করেই বা এলো, কিচ্ছু কিন্তু বোঝা গেল না। কেনই বা এটা হলো, এবং যে মানুষটা এত বড় উপকার করলো সে শুধু উপকারটুকু করেই চলে গেল, সে টাকার কথা একবার বলেও নি, এটা কি করে সম্ভব। এবং যখন রূপকিনিদির হাজবেন্ড বলেছিল যে আপনি ওখানে গিয়ে দাঁড়ান আমি আছি, লোকটা বললো হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি, আপনি কাজ করে আসুন, আমি তো আবার প্যাসেঞ্জার নিয়েই ফিরবো এখান থেকে। তো মানে ওইটুকু সময়ের মধ্যে, মানে উনি অনেকক্ষণই ওনাদের সাথে ছিল, পাশে ছিল, কিন্তু ওইটুকু সময়ের মধ্যে যে লোকটা কোথায় চলে গেল সেটা কিন্তু সত্যিকারেরই খুবই অদ্ভুত একটা বিষয়, যেটা রূপকিনিদি মনে করেন যে হয়তো উনি মাকে অনেকবার স্মরণ করেছে, মা দুর্গাই হয়তো ওনার কোনো ভক্তকে বা উনি নিজেই হয়তো সেই ড্রাইভারের রূপ ধরে গাড়ি নিয়ে হয়তো ওনাদেরকে প্রাণ বাঁচাতে এসেছিলেন। এবং তারপরে ওনারা আবার যখন ফেরার সময় ওরা নিজামুদ্দিন আসেন তো সেখানেও ওনারা এসে ওরকম ড্রাইভারটার খোঁজ খবর করেছিল, কিন্তু ওই ড্রাইভারের সম্পর্কে কিন্তু কেউ কিছুই বলতে পারেনি যে সে কে ছিল, কী ছিল, কিচ্ছু কোনো কোনো ক্লু পাওয়া যায়নি। এবং তারপরে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই ঘটনার পরের প্রায় দিন 15 পরে রূপকিনিদির হাজবেন্ডের কাছে একটা ফোন আসে, ততক্ষণে ওরা কল্যাণরা বারুইপুরে আবার ব্যাক করে গেছে। তো ফোন আসে, এবং ফোন আসার পরে বলে যে ওনারা যে গ্যাংটা আর কি কাজটা করেছিল তাদেরকে ওনারা ধরতে পেরেছে, এবং ওনারা যে লাগেজটা খোয়া গেছিলো মানে গাড়ির মধ্যে আর কি ছিল সেই লাগেজটা উদ্ধার করেছে, বলে যে আপনারা এসে আইডেন্টিফাই করে নিয়ে যান। আর এটুকু ওনারা জানতে পারে যে ওই এরিয়ার মধ্যে, ওই দিল্লি বা ওই এরিয়ার মধ্যে বেশ কিছু অসামাজিক কাজকর্মের সাথে এই লোকগুলো কিন্তু বহুদিন থেকেই যুক্ত ছিল, এবং তাদেরকে কিন্তু খোঁজ খবর বহুদিন থেকেই করা হচ্ছিল, এবং এরা বিভিন্ন রকমের মানুষকে আটক করে সেখান থেকে মুক্তিপণ চাওয়া থেকে শুরু করে অনেক রকমের বাজে বাজে কাজের সাথে কিন্তু এরা যুক্ত ছিল। এবং এদেরকে খোঁজার জন্য মানে প্রশাসনিক তরফ থেকেও কিন্তু অনেক চেষ্টা করা হচ্ছিল, কিন্তু কোনো না কোনোভাবে এদেরকে ঠিক ধরা যাচ্ছিল না। কিন্তু ওই যে বলে যে ভগবান যেখানে থাকেন, যে যত বড় ক্ষতি করারই চেষ্টা করুক না কেন সে কিন্তু পারে না। তো রূপকিনিদিদের ক্ষেত্রেও কিন্তু এইটাই ঘটেছিল, যে এত বড় একটা বিপদের সম্মুখীন হয়েও ওনারা কিন্তু একদম মানে ওনাদের কিন্তু মানে এতটুকু কোনো ক্ষতি করতে পারেনি, এবং উল্টে শুধু ক্ষতি করতে পারেনি তাই নয়, উল্টে কিন্তু যারা খারাপ কাজটা করছে তাদের কিন্তু পুরো গ্যাংটা ধরা পড়ে যায়।
এবং সেটার জন্য পুলিশ ওনাকে এবং ওনাকে একবার ওনার হাজব্যান্ডকে একবার যেতেও হয়েছে, যেহেতু উনি কমপ্লেনটা করেছিলেন। তো ওই লাগেজটাও উনি নিয়ে আসেন এবং তারপরে আরও ওখানে অনেক রকমেরই মানে খবর টবর জানতে পারি এবং উনি কিন্তু সবাইকে বলেছিলেন যে ওই অবস্থা থেকে আমাকে যে ড্রাইভারটা নিয়ে এসেছিল ওই রকম রাস্তায় দৌড়চ্ছিলাম তাকে কিন্তু আমি আর খুঁজে পাইনি। তো তারপরে উনিও বিবরণ দেন, খোঁজার চেষ্টা করেন, কিন্তু উনি কিন্তু আর কোনো দিনই মানে কোনোভাবেই আজ অবধি ওই ড্রাইভারটা কে ছিল কী ছিল উনি তো কিছুই খুঁজে পাননি। তো এইটাই ছিল ঘটনা। রূপকিনীদিকে অনেক অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভয়েরও লেগেছে ঘটনাটা। ঘুরতে গিয়ে সবাইকেই খুব সাবধানে থাকা উচিত, সাবধানে চলাচল করা উচিত। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেই মূল্যবান মতামতটা জানাবেন। আর প্লিজ এই ঘটনাগুলো আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলের সাথে একটু শেয়ার করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।